মানে সরকার কি চাইছে বড় কথা, ডক্টর ইউনূস আসলে কি চান? 5ই আগস্টের পরিবর্তনের পরে সবচেয়ে বেনিফিশিয়ারি তিনি, তার কিন্তু 5 বছর প্রত্যাহার করে নিয়েছে তার বিরুদ্ধে। যদি এখন নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চায় তাহলে 95% জামানত হারাতে হবে। 90% না, উনি যে রাজনীতি করতেছেন সামনে নির্বাচনে আস্তে আস্তে ছোট হচ্ছে তো, কেমোথেরাপি খেয়ে আপনার নির্বাচনে গেলে একজনেরও জামানত থাকবে না। এর দেখাও চাকরি তদবির সব নেমে গেছে, সব জায়গায় পোস্টিং সবকিছুতে। এখন এই ছাত্ররা, এখন দেখবেন ছাত্ররা যাকে সমর্থন করবে সেও সেদিন ছাত্ররা না, সমর্থন যাদের করবে সেই পার্টিও ঢুকবে। এই একটা আলোচনা শুনছিলাম যে এই সরকার বিএনপির চাঁদাবাজদেরকে কৌশলে ধরছে না, যাতে বিএনপির ভাবমূর্তি, মানে বিএনপির আসল যে চেহারা সেটি আরো বেরিয়ে আসে। জামাত চালাক, তারাও চাঁদাবাজি করতেছে, বিএনপি বেশি করতেছে। এখন ধরেন আওয়ামী লীগ যে চাঁদাবাজির ক্ষেত্র তৈরি করে দিছিল, এটা রিপ্লেস করে ফেলছে বিএনপি। এটা একটা অনাথ সরকার, এটা তো কেউ ডাক্তার দেয় না। বলেন, আপনি বলেন বিএনপি যদি মাঠে নামলে ফু দিলে সরকার, এখন তো সরকার তো কিছু নাই, ফু দিলে উড়ে যাবে, অথচ ফু দিতে পারতেছে না, আটকা পড়ে গেছে। কারণ অন্য কেউ ক্ষমতা নিয়ে নেয়। মুক্তিযুদ্ধের সাথে 24-এর আন্দোলন তুলনা হয়, এখানে একটা সরকার পরিবর্তন করছে। গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলম তার পোস্ট যে 5 বছর নির্বাচিত সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে দেখতে চান, তার আকাঙ্ক্ষার কথা প্রকাশ। তারপরে আমরা দেখলাম ওয়াজে হুজুর বলছেন যে তার জীবদ্দশায় তাকে বাংলার মাটি থেকে উঠিয়ে নিও না, তাকে যেই নিয়ামত দিয়েছো সেই নিয়ামত তুমি উঠিয়ে নিও না, তিনি আজীবন মানে থাকুক, এরকম একটা কথা বলছেন। ঈদ জামাতে দেখলাম আমরা চিৎকার করে তার আশপাশ থেকে, মানে ডক্টর ইউনূসের আশপাশ থেকে বলছেন আর 5 বছর, আরও 5 বছর থাকুন। এরকম আমরা দেখছি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টরা তারা রীতিমতো বলছেনই যে সামনে এখন যদি ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তেও চান, জনগণ নাকি গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করবে এবং তাকে ছাড়তে দেবে না, এরকম কথা বলছেন। এবং সবসময় সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলতে শুনলাম যে রাস্তা থেকে হুনি মানুষ বলতেছে আপনারা আরও 5 বছর থাকেন। এই যে মানুষ, যেটা মানুষ রাস্তা থেকে উনি শুনতেছেন যে মানুষ বলতেছে, তিনি বলছেন বা মানুষ চাইতেছে বলে বলা হচ্ছে, এই মানুষ বলতেছে মানুষ চাইতেছে, এটা কি আসলে মানুষ স্বাভাবিকভাবেই চাচ্ছে, নাকি এটা প্রচারণা একটা তুলে, বা এটাকে, এটার পেছনে কোনো উদ্দেশ্য আছে? আপনি এটাকে কিভাবে দেখেন, 1 নম্বর প্রশ্ন। এবং এই প্রচারণার প্রভাব কেমন? ধন্যবাদ আপনাকে। এই প্রচারণার প্রভাব হচ্ছে এ দেশে অস্থিরতা তৈরি করা এবং একটা দেশে গণতান্ত্রিক ব্যবস্থার অনির্দিষ্ট যাত্রা তৈরি করা। আপনি এর সাথে আরেকটা জিনিস যুক্ত করেন নাই, স্বয়ং প্রেস সেক্রেটারি কিন্তু এইসব নিউজ শেয়ার করতেছে। অর্থাৎ তারা সরকার থেকে পরিকল্পিত ভাবে এটা কিন্তু তৈরি করা হচ্ছে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাড়ানো হয়, প্রলম্বিত করা হয়। কিন্তু আপনাকে জানতে হবে যে দেশে কোনো আইন কানুনের কোনো বালাই নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার এই প্রেসিডেন্টের কাছে কিন্তু সংবিধান সম্বন্ধ রাখার জন্য ওত নিয়েছে। সেই জায়গায় আমিও দাওয়াতি ছিলাম, অথচ সেই সংবিধান সংস্কার করছে, আপনার গণপরিষদ করতে চায়। হ্যাঁ, এরপরে আপনি খেয়াল করে দেখেন যে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এটা অন্তর্বর্তীকালীন সরকার বৈধ কিনা একটা আহ, চায়, পরামর্শ চায়। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে বিধান নাই বলে ডক্টরেট অফ নেসেসিটি অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধ বলা হয়। জনগণ যেহেতু অভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে, জনগণ যেহেতু মেনে নিয়েছে, সুতরাং এটা বৈধ। এর এগেনস্টে রিট হয়, সেই রিটটাও কিন্তু বলা হচ্ছে যে না, জনগণ যেহেতু মেনে নিয়েছে এটা বৈধ। তো এখন আইনে কাভার করে না, সংবিধানে কাভার করে না, এখানে নামও দিছে অন্তর্বর্তীকালীন সরকার। একটা সময় আপনার 8 মাস পার দিল, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তিনি বিদেশে গেলে সব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার কাছে আসেন। তিনি গিয়েছেন, আপনি খেয়াল করে দেখেন এ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সবাই আশ্বাস দিচ্ছে আপনি যে সংস্কার করবেন বা যা পদক্ষেপ নেবেন আপনার সাথে আমরা আছি, সব রকম সাহায্য দেব। এ পর্যন্ত $2.1 বিলিয়ন প্রতিশ্রুতি এসেছে বাংলাদেশের, একটি পয়সা বাংলাদেশে আসে নাই। প্রতিশ্রুতি দিয়েছে, কারণ প্রত্যেককে কিন্তু টাকার তার নিরাপত্তা চায়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার কখনো বলে এই যে ডিসেম্বরের নির্বাচন, কখনো বলে
অল্প সংস্কার হলে ডিসেম্বরে, বেশি সংস্কার হলে জুনে নির্বাচন। তো সুতরাং আহ, বিদেশি বিনিয়োগকারীরা তো আপনার এই যে সম্মেলন হয়ে গেল 2 দিন আগে, সব অ্যাসুরেন্স দিয়ে গেল, কিন্তু কেউ কোনো ইনভেস্টমেন্টের কিন্তু কমিটমেন্ট করে নাই। তারপরে আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ সরকারের সময় আইএমএফ কিন্তু লোন এগ্রিমেন্ট করেছিল, সেখানে থার্ড চুক্তি আটকে গেছে, আবার ভিজিটে এসে নানান শর্ত দিয়ে গেছে, তাদের আমাদের রেভিনিউ আর্নিং নাই, নানান কিছু বলে গেছে। অর্থাৎ আইএমএফ লোন চুক্তি আটকায় কখন? যখন ওই দেশ তাকে রিপে করার ক্ষমতা তারা মনে করে নাই, তখন। তো এতে আমরা মুখে যাই বলি না কেন, আমাদের দেশে এখন ইনভেস্টমেন্ট নাই, আমাদের দেশে ব্যবসা নাই, আমাদের দেশটা কিন্তু চলছে না। আবার দেখেন আচ্ছা, এই দুই যে হাজার মানে ছাব্বিশ আপনি সালে বলছেন বিনিয়োগ সম্মেলন বা বাকি প্রচারণা থেকে আমরা কি পেলাম সেই একটা প্রশ্ন, এটি নিয়ে আমি আরেকটু কথা বলতে চাইবো। কিন্তু এই যে মুখে যাই বলেন না কেন, এই যে আপনি কথাটা বললেন, এই যে মুখে মুখে এই কথাগুলো যে বলছে, এটি কি আপনি মনে করছেন তাহলে এটিকে স্বাভাবিকভাবে, বা আপনি সাংবাদিক হিসেবে মানুষের সাথে মেশেন, মানুষের মধ্যে আসলে কি ধারণা, তারা কি যেই যে ঈদের জামাতে ডক্টর ইউনূসকে ঘিরে যেটি বলতে শুনলাম আমরা, খুবই উৎসাহী মানুষ যে আরো 5 বছর, মানুষ কি আসলে, মানুষ কি চাইছে? না, দেখেন, মানুষের যার যার পেটের চিন্তায় শেষে ব্যস্ত। মানুষ করোনা কালে আপনার 20 ভাগ লোক গরিব হয়ে গেছে। এখন কিন্তু যাই বলেন না কেন, এই আপনার আমাদের ভেজিটেবলের সময়, এখন সিজনের সময় কিছু ভেজিটেবলের দাম কমেছে, আর কোনো জিনিসের দাম কিন্তু কমেনি। মানুষ কিন্তু ওই চিন্তায় আছে। এখন ধরেন আপনি আপনি তো উপস্থাপনা করে গেছেন, ঢাকায়ও করে গেছেন, আপনি যদি যান আপনাকে চেনা মুখ, আপনাকে দেখেও মানুষ কিন্তু হয়তো নারী বলে, নারী পেলে আপনাকে কিন্তু ঘিরে ধরবে। এটার অর্থ এই নয় যে আপনি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি চিফ অ্যাডভাইজার, তাকে দেখলে তো কিন্তু, আর সাধারণ মানুষ কিন্তু এত চুলচারা বিশ্লেষণ করে দেখে না। আমাদের দেশে দেখেন কোনো একটা জিনিস এখনো পর্যন্ত সঠিকভাবে চলছে না। প্রশাসন বলেন, পুলিশ বলেন, অর্থনীতি বলেন, এই বাইরের আপনার যত প্রকার সাহায্যের কথা, এই যে চীনে গেলাম, চীনে কি পেলাম বলেন? অ্যাসুরেন্স পেয়েছি। আমাদের তিস্তা, আমরা বাজেটারি সাহায্য পাবো, চীন বোধহয় ছাপ্পর ছেড়ে দিবে, কিন্তু কিছু তো পেলাম না। সাথে সাথে আবার দেখেন, আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকেও বলা হলো মোদি ইউনিসের বৈঠকের আউটকাম যে আমরা সমাধানের পথে এগোচ্ছি, কিন্তু ভারত কিন্তু উল্টোটা বলল। এবং অ্যাকশনে দেখা গেল যে আমাদের যে ট্রানজিট যেটা চলে সেটা বন্ধ করে দিছে। তার মানে কি? যে আলোচনা ফলপ্রসূ হয় নাই। এখন আপনি যে মুখে পলিটিক্যাল গভর্নমেন্টের মতো বলতে থাকবেন, আহ, বা আওয়ামী লীগের সময়ও দেখেন এই যে পরিষ্কারপুরের হিসাবের সাথে এখন হিসাব পেলে না, ওয়ার্ল্ডের অবস্থাটা কোথায় যাবে যদি অর্থনীতির চাক্কা না করে? কোথায় যাবে দেশ? 26 সালে দেখেন আমরা কিন্তু বিরাট রকমের দুর্যোগের মুখোমুখি হব। এটা কিন্তু, এটা অন্তত পক্ষে কিছু সচেতন লোক হলে এটা বোঝে। হ্যাঁ, কিন্তু সাধারণ লোকগুলোতে এই হিসাবটা বুঝবে না যে আমরা গন্তব্য কোথায় যাচ্ছি। তারা হচ্ছে কি, সাধারণ এখন যে আলোচনা হচ্ছে, আলোচনাটা শুট বললে কি, সাজিদ আলম প্রথম বলছে, এরপরের থেকে এটা মুখে মুখে, এবং আমি বললাম তো মুখে বলে তাহলে নাই, তাহলে কিন্তু তাহলে এখান থেকে একটু করছে। এটাও জানি যে তাহলে আপনার কি মনে হয়, মানে সরকার কি চাইছে, বড় কথা ডক্টর ইউনূস আসলে কি চান, এই প্রশ্নটা করতে চাই। আমরা দেখেছি যে তিনি যখন দায়িত্ব নেন তখনও তিনি বলেছেন যে তিনি নিতে চান নাই, ছাত্ররা বলেছে, ছাত্ররা অনুরোধ করেছে এই জন্য, বা জোর করেছে এই জন্য তিনি রাজি হয়েছেন, এখনো সেই ছাত্ররাই বলছে। তিনি আসলে কি চান? এখন অবস্থা দৃষ্টি, তার পজিশন অনুযায়ী যদি চিন্তা করা যায়, তাহলে বলতে হবে যে ডক্টর ইউনূসের উপরে এখন দেশটা যেহেতু সবকিছু শৃঙ্খলার মধ্যে আনতে পারছে না, তার কাছে এটা বোঝা, সে হয়তো ইলেকশন দিয়ে চলে যেতে চায়। কিন্তু এটার উল্টা আলোচনা করতে, তিনি যে জায়গায় বসেন সেটা তিনি ছাড়তে চান না, তিনি ছাড়তে চান না। দেখেন আপনার গ্রামীণ ব্যাংকে, এটা সরকারি ব্যাংক, তার বয়স 60 বছর হয়ে গেছে, এটা নিয়ে কত কিছু করলো, কেস কানেকশন, আপিলের ডিভিশন পর্যন্ত গেল, সে এটা ছাড়তে চায়নি। তারপরে ওই সরকারের সবাই কিন্তু তাকে ওখানে উপদেষ্টা টুপদেষ্টা একটা কিছু রাখতে চাইছে, শেষ পর্যন্ত তাদের সাথে সম্পর্ক এত খারাপ হলো যে সে কেস কানেকশনে জড়াই গেল। এখন যদি আপনি বলেন এই যে ডক্টর ইউনূস,
এই যে 5ই আগস্টের পরিবর্তনের পরে সবচেয়ে বেনিফিশিয়ারি তিনি। তার কিন্তু 5 বছর 6 মাসের জেল হয়েছে, সে জেলে সেটা প্রত্যাহার করে নিয়েছে। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, মামলা প্রত্যাহার করে নিয়েছে। ইতিমধ্যে 666 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের সুদ মওকুফ করে দিয়েছে, গ্রামীণ ফোনের 4,000 কোটি টাকা সুদ মওকুফ করে দিয়েছে। তারপরে গ্রামীণের শেয়ার আপনার ট্রাস্টে, গ্রামীণ ট্রাস্টের টাকা বিদেশে বিনিয়োগ করা যাবে। বলেন তো টাকা পাচার হবে না? বিদেশে আমরা বিনিয়োগ চাই, এখন বিদেশে ওনারা এটা। তারপর ডক্টর ইউনূস বিশ্ববিদ্যালয়, এখানে অনেক বিশ্ববিদ্যালয়, অনেক প্রতিষ্ঠানের নাম বদলে যাচ্ছে, ওনার নামে এখন বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে। এছাড়া আপনি দেখেন জনসংখ্যা রপ্তানি পর্যন্ত, এটার পর্যন্ত গ্রামীণ লাইসেন্স নিচ্ছে। সুতরাং উনি তো সারা দেশটাকে একটা ব্যবসার কেন্দ্র বানায় ফেলতেছে, এবং ছাত্রদেরকেও বলে যে তোমরা উদ্যোক্তা হও, চাকরি করে না। আরে ভাই, এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, এখানে বিজ্ঞান, এখন রোবট, আইটি, ডেটা সায়েন্স, এগুলোর কাজ। এখানে উচ্চ মেধা সম্পন্ন এবং বিজ্ঞানের শিক্ষা দরকার। সেখানে শিক্ষা সংস্কার কমিশন করছে, শিক্ষার ব্যাপারে কিচ্ছু না, এখন সার্টিফিকেট দিতে হবে। আপনি দেখেন সব স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত সরকার চালানোর ব্যস্ত। এবং তাদের নিয়ে দেখেন 52 সাল থেকে এ পর্যন্ত সব আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, আমরাও আন্দোলন ছাত্র জীবনে করেছি, কিন্তু কোন ছাত্র কোন সরকারের অংশীদার নেয় নাই এবং দায়িত্ব নেয় নাই, এবং এত বিতর্কিত হয় নাই। এখন ওনারা শেরাটনের 10টা রুম ভাড়া করে ওনারা লুজিং কনসার্ট বানায় ফেলবে, 6 দিনে হেলিকপ্টার চালাবে, V8 গাড়ি ছাড়া চলবে না, রূপায়ণ টাওয়ারে ভাড়া থেকে জানবে না। হ্যাঁ, একই কাজ যদি আগে, এখন অনেকেই বলে যে অন্য রাজনৈতিক দল তো কোনো হিসাব দেয় নাই। আরে দেন নাই, আপনারা তো নতুন চান, বন্দোবস্ত চান, আপনারা দিবেন না কেন? হিসাব দেন না, হিসাব দিলে তো যাত্রাটা শুরু হয়। আপনি বলেন এটার অবশ্য একটা সমাবেশটা ব্যাখ্যা তারা সাজিদ আলম দিয়েছেন, এটার একটা ব্যাখ্যা অবশ্য দিয়েছেন যে যদি এখন নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চায় তাহলে 95% জামানত হারাতে হবে। 95% না, উনি যে রাজনীতি করতেছেন, সামনে নির্বাচনে আস্তে আস্তে ছোট হচ্ছে তো, কেমোথেরাপি খেয়ে আপনার নির্বাচনে গেলে একজনেরও জামানত থাকবে না। আমি নির্বাচনের সময় বড় বড় নেতা দিয়ে 3টে পার্টি আপনার কিংস পার্টি করেছিল, 300 আসনেই গড়ে প্রার্থী দিছে, কিন্তু একটাও যেতে নেই, একটাও যেতে নেই। দল ছুট হয়ে জোর করে পাশ করাইছে 2টা, একটা বেতন কি আর হলো তুই আর্মি অফিসারকে একটা কক্সবাজার থেকে জেতাইছে। এছাড়া সব জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। সুতরাং এনাদেরও জামানত। সাজিদ আলম তো হিসাব দিচ্ছে না যে 135টা গাড়ির বহন নিয়ে যখন গেছে বিমানে গিয়ে, তখন বলছে না যে আমার দাদার যে প্রপার্টি রেখে গেছে এটাতেই আমি নির্বাচন করতে পারবো। এখন তো ঠিকই হিসাব বেরোচ্ছে। এখন ওনাকে জমিদারের বাচ্চা পোশাক পরে হিসাব দেখাইছে, ওনার ভাগে 1 বিঘা জায়গা পড়ে, 1 বিঘা। সুতরাং এটা করলে তো হবে না, এরে নামাও, এরে উঠাও, এরে দেখাও, চাকরি তদবির সব নেমে গেছে, সব জায়গায় পোস্টিং, সবকিছুতে। এখন এই ছাত্ররা, এখন দেখবে ছাত্ররা যাকে সমর্থন করবে, কেউ সেটি ছাত্ররা না, সমর্থন যাদের করবে সেই পার্টিও ডুববে। কারণ এটা ভয়ঙ্কর একটা চাঁদাবাজি গ্রুপ। এই ছাত্রদেরকে, এই ছাত্ররা যখন নির্বাচনে ফেল করবে, তখন তো এই একটা বিরাট, এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এই সার্টিফিকেটধারী শিক্ষিত হবে, এবং এরা দেখবেন দেশের জন্য চরম বোঝা বোঝা হয়ে যাবে। চাঁদাবাজি, ছাত্রদের চাঁদাবাজির কথা বলছেন, আসলে অনেক প্রশ্ন আপনার কথার মধ্যে মনে হয় যে অনেকগুলো বিষয় উঠে আসে, ঠিক তখন তখন তো আর জিজ্ঞাসা করা যায় না, জমে যায় অনেকগুলো প্রশ্ন। ছাত্রদের চাঁদাবাজি গ্রুপের কথা বলছেন, আমি একটু বিএনপির কথাও জানতে চাই। আমাদের পুরনো রাজনৈতিক দল, এই সময়ে বলা হচ্ছে সামনে নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তারা সেই দলটি হচ্ছে বিএনপি। তাদের তাদের চাঁদাবাজি, তাদের মধ্যকার সংঘর্ষ, অন্তর্কোন্দলের খবর প্রতিদিন চলে আসছে। আসলে ছাত্রদের কথা আপনি বলছেন, বিএনপিরই বা কি অবস্থা? দেখেন, বিএনপি না, কারণ আমার এলাকায় ওই জামাত চালাক, তারাও চাঁদাবাজি করতেছে, বিএনপি বেশি করতেছে। এখন ধরেন আওয়ামী লীগ যে চাঁদাবাজির ক্ষেত্র তৈরি করে দিছিল, এটা রিপ্লেস করে ফেলছে বিএনপি। এখন কিন্তু আপনার চাঁদাবাজ যে দেয় তাকে জিজ্ঞেস করলেও বাংলাদেশে, আপনার বাংলাদেশে নাই, কোনো কাউকে জিজ্ঞেস করলে ভাই আপনি চাঁদা দেন না, বলে না। যে চাঁদা নেয় সেও বলে না। এই চাঁদাটা এখন কিন্তু সারা বাংলাদেশে
সব পুরা জিনিসটা চাঁদার আস্তরণে ঢাকা হয়ে গেছে, এবং আগেও ছিল, এখনো আছে। সুতরাং এখান থেকে আমরা বেরোতে তো পারছি না। বিএনপি 1,500 নেতা কর্মীকে এক্সপেল করেছে, কিন্তু আমি জানি স্ট্যান্ডিং কমিটিতেও চাঁদাবাজি আছে। বড় বড় 2-4টা ফেলায় দিলে কিন্তু এই চাঁদাবাজি কমতো, সেটা কিন্তু হচ্ছে না। এখন আমরা আছি সংস্কার এবং নির্বাচন নিয়ে, এবং সেটাও ইউনিট সরকার এখন আজীবনও থাকবে, এমনও আছে যে যতদিন ইউনিট বাড়বে ততদিনই থাকবে। তো এটার সমাধানটা কোথায়, এটা তো বোঝা আমি মুশকিল। এই প্রচারণাটা নিয়ে আরেকটু কথা বলবো, কিন্তু এইখানে একটা মন্তব্য আমি আমি একটু আপনার কাছে উল্লেখ করতে চাই, এবং এই মন্তব্যের যৌক্তিকতা আছে কিনা আমি আপনার কাছ থেকে জানতে চাই। যে বিএনপি আপনি বলছিলেন বহিষ্কার করেছে নেতাদের বা কর্মীদের যারা চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট তাদেরকে, বিএনপিও এটা বলছে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু তারপরেও কমছে না। বিএনপি বলছে যে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে। এই মন্তব্যটা আমি শুনছিলাম, বা এই একটা আলোচনা শুনছিলাম যে এই সরকার বিএনপির চাঁদাবাজদেরকে কৌশলে ধরছে না, যাতে বিএনপির ভাবমূর্তি, মানে বিএনপির আসল যে চেহারা সেটি আরও বেরিয়ে আসে, তাদের যে দাবি সেটা যেন খুব আমল বা ভিত্তি না পায়। এইরকম একটা বিষয়ের কি কোনো যৌক্তিকতা আছে এরকম ধারণার? আমার কাছে ধারণা এটা নয়। আমার কাছে ধারণা সাধারণ জনগণ ভাবে যে বিএনপি এবং জামাত ইসলাম ভার্চুয়ালি সরকারে আছে। তাদের পক্ষে, যেমন ধরেন আমি আমার এলাকার কথা বলি, প্রফেসর আবু ছাইদ, তিনি প্রতিমন্ত্রী ছিলেন। তিনি লোক ডাকছেন, মানুষজন ডাকছেন, তিনি স্বতন্ত্র নির্বাচন করতে চায়। তখন তার ওখানে জামাতের লোক মিছিল করে তার বাড়ির গেট টেট ভেঙে দিছে। ভেঙে দিয়ে বলছে যে সে জামাত ইসলামের যে আমির ছিলেন মতিউর রহমান নিজামীর ফাঁসির মাস্টার মাইন্ড, সুতরাং তাকে কেন গ্রেপ্তার করা হয় না। তো এটার জন্য কোন জামাত ইসলামের লোক ধরছে? বলেন, ধরার ক্ষমতা নেই। কারণ জামাত ইসলাম এবং বিএনপি কে ধরে নেওয়া হয় যে অনেকটা সরকারি আছে, অনেকটা, এবং তাদের লোকরাই কিন্তু বেশি বেশি সরকারের চাকরিও পাইছে। এটাও ঠিক, পাবে কোথায় লোক, তাদের লোকরাই পাইছে। সুতরাং এখন এই জন্য তখন ওই প্রফেসর আবুল সাইদ আমাকে টেলিফোন করছিল ঢাকায়, যে কি করা যায় এই সেই। আমি বললাম যে শোনেন, আপনার নিস্তার নাই। এখন জামাত ইসলাম মিটিং করছে, আহ, আপনার গেট ভাঙছে, এরপরে আপনি দেখবেন যখন নির্বাচনে নামবেন, নির্বাচনের শিডিউল হবে, তখন বিএনপি এবং জামাত মিলে আপনার বিরুদ্ধে একটা স্টিয়ারিং কমিটি করবে। আপনি কোনো মামলাও নেবেন, আপনার আপনার কোনো উপায় নেই। এসে বয়স হয়ে গেছে, এখন ঢাকা শহরে বসে থাকেন। সে ঢাকা শহরে বসে আছে এখন, বুঝছেন? তা এই জন্যই বলছি যে যে ধারণাটা যে পুলিশ, এখন ধরেন কোন পুলিশ ধরবে? পুলিশ যে ধরবে তাকেই বলবে এটা ফেসিবাদের দোষর, জেলখানায় পাঠা। হ্যাঁ, কারণ বিএনপি করলেও হবে, জামাত করলেও হবে। এই জন্য পুলিশ এখনো যেমন নিচে নিচে কিছু কিছু প্রশাসন এবং পুলিশের লোক যেমন ঘুষও খাচ্ছে, ঘুষও বেশি বেশি খাচ্ছে, আগের চেয়ে রেট বেড়ে গেছে, আগের চেয়ে রেট বেড়ে গেছে। আবার ঠিকই দেখে দেখে বিএনপি জামাত যেখানে আর ছাত্র যেখানে, সেখানে কিন্তু তারা কোনো কিছু করছে না। সুতরাং এই দেশটা একদমই পুরোপুরি এই সরকারের 21 জনের উপদেষ্টা পরিষদ, এদের কোনো দল নাই, এদের নিয়ন্ত্রণে নাই। সব চলে গেছে ছাত্র, বিএনপি এবং জামাতের নেতৃত্বে। এই দেশ মানে সরকারের নাম কি অস্ত্রের সরকার আছে, তাহলে কিন্তু আসলে দেশ আমি একটু এই কিন্তু প্রশ্নটা চলে করতে গেছে। চাই, আপনি যে চিত্রটা দেখালেন সেটা তো খুব মানে আনন্দদায়ক তো নাই, বরং খুবই ভয়ঙ্কর একটা চিত্রই বলে মনে হলো। তাহলে পরিবর্তনটা কি হলো? এত যে মানে আমরা এত আশা নিয়ে যেটা হলো, এত গণ অভ্যুত্থান, এত রক্ত, আম, পরিবর্তন কি আদৌ কিছু হলো, নাকি আরো খারাপ হলো, কি ভালো হলো? না শোনেন, এখানে তাহলে উদাহরণটা এভাবে দেই। ধরেন 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আস্তে আস্তে মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে, এবং আমরা বলতাম সামাজিক অনেক সূচকে এগিয়েছি, রাজনৈতিক সূচকে পিছিয়েছি। 54 বছরে পিছিয়েছে, আমার মনে হয় কমপক্ষে 20 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং যদি এই এখন যদি কিছু ধরেন বোধোদয় হয়, কিছুটা হয়তো, এটা ঠিক যে এই 5ই আগস্টের পরিবর্তনের পরে এই সরকার অর্থাৎ যে দলই ক্ষমতায় যায় তাদের ভিতরে একটু চিন্তা থাকবে, কিছুটা পরিবর্তন হবে। তবে এটা যে এখন যে সংস্কার, মিনিমাম সংস্কারগুলো করে দিয়ে, এখন আমার মনে হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যতদিন থাকবে সমস্যা বাড়তে থাকবে। সুতরাং তারা মিনিমাম সংস্কার করে আর ডক্টর ক্ষমতাটা মোহাম্মদ দিয়ে দিক। ইউনূসের সরকার চলে গেলে, রাজনৈতিক সরকার আসলে, যেটি ধরে নেওয়া হচ্ছে বিএনপি আসবে, তারা আসলে সমস্যা কমতে থাকবে কি করে? না, কমতে থাকবে আমি এটা বলছি না, মানে কমতে ডক্টর থাকতে মোহাম্মদ পারে, ইউনূস থাকলে বাড়তে বাড়তে থাকবে, আর মানে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে কি হবে? না।
কিন্তু তখন বিএনপিকে আমরা ধরতে পারবো যে সরকারে আছে, বিরাট মিনিস্ট্রি থাকবে, তার বিরাট জনবল কর্মী থাকবে, নেতা থাকবে, তাও দেশ কেন ঠিক মতো চলে না। এখন তো তাও বলতে পারতেছি না। এখন তো 21 জনের সরকার, 21 জন বসে আছে, কোনো কিছু নিয়ন্ত্রণ নেই। এভাবে তো একটা দেশ থাকতে পারে না। আবার 26 সালে আপনার ট্যাক্স টুক সব বেড়ে যাবে, সুদ সুদ সব বেড়ে যাবে। এখন ট্রাম্পের যা শুল্ক বাড়িয়ে দিছে, এটা যদি আলোচনা করে নিয়ন্ত্রণে না হয়, 26 সালে তো আমরা মহা সংকটে করতে যাচ্ছি। এরপরে নির্বাচনে যদি না দেয়, এই দেশটা তো ফেল স্টেটের দিকে চলে যাবে। সুতরাং একটা আমাদের একটা চান্স তো পেতে হবে যে অন্তত পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আজীবন থাকতে পারে না। নীতিগত ভাবে বলেন, আইনগত ভাবে বলেন, কোনোভাবেই এরা যদি এই সরকার এরা যদি চালাতে পারতো ঠিক মতো, দেশটা চলতো, তাহলে হয়তো সময়ের মানুষ অপেক্ষা করতো। এখন তো কেউ অপেক্ষা, রাজনীতিবিদরাও অপেক্ষা করতে পারে না, জনগণ অপেক্ষা করতে কিন্তু এই পারে যে না অপেক্ষা করতে যারা পারে না আপনি সচেতন বেশি বলছেন করে। জনাবে মেয়াজিজ, জামাতে ইসলাম বলছে যে 6 মাস পরে হোক বা মানে সেটি আসলে কোনো বড় ব্যাপার না, সুষ্ঠু নির্বাচন, তার আগে সংস্কার চায়। এনসিপি তো বলছেই সংস্কার চায়, বিচার চায়। সেদিন জোনায়েদ সাকিকে বলতে শুনলাম যে তিনি বলছেন আগে গণপরিষদ নির্বাচন চান। মানে এরকম বিএনপি ছাড়া যে আলোচিত দলগুলো আছে তারা তো আসলে খুব শক্ত করে নির্বাচন চায়। বিএনপি যেমন তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে নির্বাচন, সেটি জুলাই আগস্টেই তারা চায় বা খুব দ্রুত তারা চায়। বাকি দলগুলোর তো আসলে ওরকম না, তারা তো আসলে সময় দেবার জন্য, যৌক্তিক সময় দেবার কথা এখনো বলেই আসছে। এখন বিষয়টা হচ্ছে ওনারা সরকারে নাই, যতই বলেন ওনারা সরকারে নাই। সুতরাং ওনারা সরকার যদি সরকারে না থেকে যদি সরকার চালান, এটাও তো দেশের জন্য ভয়ঙ্কর। আমার বক্তব্য হচ্ছে নির্বাচন হতে হবে, নির্বাচনে মিনিমাম সংস্কার যা হোক করে নির্বাচনের দিক, পলিটিক্যাল গভর্নমেন্ট যা আসবে সেটা আমরা তাদেরকে আমরা জনগণ তাদের বিরুদ্ধে বক্তব্য রাখবে। কিন্তু এখন যেটা হয়ে গেছে যে ছাত্ররা এবং জামাত ইসলাম তাদেরও পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে। তারা ভাবছে যে সময় যত বাড়াবে ছাত্ররা তত শক্তিশালী হবে, ছাত্ররা কিন্তু দুর্বল হচ্ছে। আর জামাত ইসলাম ভাবছে যে আমরা সব ইসলামপন্থী লোকজন নিয়ে ইলেকশন করে ক্ষমতায় চলে যাব। জামাত ইসলামও কিন্তু একটা স্ট্যাটিক ফর্মে চলে আসছে, এরাও আর পারবে না, অর্থাৎ খেলবে ভালো, গোল দিতে পারবে না। সুতরাং দেশটা এই অবস্থায় থাকবে। তার চেয়ে বেটার পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে, বাইরের বিনিয়োগ আসবে দেশে, আমরা অন্তত জনগণ প্রতিবাদ করতে পারবো। কিন্তু এখন তো কিছুই পারছি না, কারণ এটা একটা অনাথ সরকার। তো কেউ ধাক্কাও দেয় না। বলেন, আপনি বলেন বিএনপি যদি মাঠে নামলে ফু দিলে সরকার, এখন তো সরকার তো কিছু নাই, ফু দিলে উড়ে যাবে। অথচ ফু দিতে পারতেছে না, আটকা পড়ে গেছে। কারণ ফু দিলে যে ভ্যাকুয়াম তৈরি হবে, ভ্যাকুয়ামে যদি অন্য কেউ ক্ষমতা নিয়ে নেয়, এটাও তো আশঙ্কা আছে। সুতরাং একটা বিপদের মধ্যে আমরা আছি। আমি বলবো রাজনৈতিক যতই বলেন সরকার নামে থাকলেও আসলে কিন্তু রাজনৈতিক শূন্যতা চলছে, রাজনৈতিক শূন্যতা চলছে। এই শূন্যতা দূর করার জন্যই নির্বাচন দরকার। আপনি বলছেন বিএনপি মাঠে নামলে ফু দিলেই এই সরকার উড়ে যাবে, কিন্তু জামাত আছে, এনসিপি বা ছাত্রদের একটা শক্তি আছে, আহ, তারা তো এই সরকারকে একরকম ব্যাকই করছে। তারা ব্যাক করতেছে না, ধরেন জামাত, ছাত্ররা এবং এবি পার্টি, এটা পরিষ্কার হয়ে গেছে তারা একদিকে আছে। হ্যাঁ, আর বিএনপি একদিকে আছে। যখন মাঠে যদি নামে, আজান দিয়ে ধরেন মাঠে নামলো, তখন দেশে থেকে যুদ্ধ পাইতে যাবে, সবারই হুঁশ আছে। কিন্তু এখন সামনে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছে, হয়তো যদিও এটা সম্ভব নির্বাচন হতেও পারে নাও পারে। এই জন্য যার যার মতো তার তার ইন্টারেস্টই কিন্তু আপনার চিন্তা করতেছে যে ছাত্ররা তাদের পার্টি, হয়তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও পৃষ্ঠপোষকতা আছে যে ছাত্ররা শক্তিশালী, তিনিই পার্টি করাইছেন, তো তিনিই পার্টি করাইছেন, তিনি ভাবছেন যে তার তার লয়াল একটা কেউ তো সরকারে থাকতে হবে, তো সেটা তো থাকছে না। এবং আমার যতটা সম্ভব আমার মনে হয় যে বিএনপিও যদি ক্ষমতায় আসে, ডক্টর ইউনূস অত বেশি প্রিভিলেজ পাবে না। জামাত আসলে পেতে পারে, ছাত্র আসলে তো পুরোটাই পাবে। কিন্তু আমি যে উদাহরণ দিলাম, যতগুলো কাজ করে ফেলছে ইতিমধ্যে, তার ব্যক্তিগত ইন্টারেস্টে যেসব কাজগুলো করে ফেলছে, এগুলো তো কিছু থাকবে না। এগুলো কোনো ডেমোক্রেটিক সরকার, জবাবদিহিতামূলক সরকার যদি আসে ক্ষমতায়, এগুলো তো থাকবে না। এটা তো বলতে আমিই তো বলতে থাকবো, বলতেই থাকবো। আমি 5 তারিখ পর্যন্ত টক শোতে আমার যা সত্য মনে করেছি বলেছি। হ্যাঁ, এবং ভবিষ্যতে যে সরকার আসবে, যেটা সত্য কথা, এটা আমি বলতেই থাকবো। হ্যাঁ, আমি মরে যাই আর ফেলে যাই, তাতে কিছু আসে যায় না। সুতরাং
এখন এক সরকার পরিবর্তন হবে, কয়েকজন ব্যক্তি তার ইচ্ছা মতো সরকার দেশ রাষ্ট্র চলবে, সামনে দুর্যোগ দেখি আমরা কথা বলবো না, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ আনলাম, কয়েকটা লোক যে কয়েকজন আছে বলেন না, কটা কটা একমাত্র মুক্তিযোদ্ধা উপদেষ্টা ছাড়া আর কেউ আছে এই দেশ দেশ তৈরির ক্ষেত্রে আছে? আন্দোলনে ছিল তারা, এখন সরকারে বসে কয় ইলেকশন দেব না, 5 বছর থাকবো, কেউ কয় আজীবন থাকবো, ইত্যাদি ইত্যাদি। ভাই অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আপনার দায়িত্ব শেষ। তারা ছাত্ররা যে আন্দোলন করছে, আপনি বলেন তো দেখি, ছাত্র আন্দোলন করলো চাকরির কোঠার জন্য, এরপরে আন্দোলন যখন একটু তুঙ্গে উঠলো 6 দফা, তারপর 9 দফা, তারপরে 1 দফা ফেসিবাদ বিলোপী, সরকার হটাও। সংস্কার কোথায় ছিল? আপনি শুনছেন যে কোন সংস্কারের দাবি আছে? শুনছেন? শোনেন নাই। এই সরকার ক্ষমতা আসার পরে এই ক্ষমতাকে লিঙ্গার করার জন্য সংস্কার আবির্ভাব করছে। এবং আপনি বলেন সংবিধান এটা লিখতে নতুন এই বাদ, এই সংবিধান বাদ। মুক্তিযুদ্ধ করে কত ধ্বংসযজ্ঞ, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যার বাপেও দেখে নাই, তারা বলতে পারে এই এই 71 মানি না। যার বাপর দেখে নাই মুক্তিযুদ্ধ, তারা বলতে মুক্তিযুদ্ধের সাথে 24-এর আন্দোলন তুলনা হয়? এখানে একটা সরকার পরিবর্তন ঘটছে, আর মুক্তিযুদ্ধের সময় একটা দেশের অভ্যুদয় ঘটেছে, একটা দেশ, দেশের সৃষ্টি হয়েছে। আপনি সংবিধান সংস্কার করেন, সংবিধান এটা লোল খলচা সব বদল করে ফেলান, সমস্যা নাই। সংবিধান মানেন না, এটা কোন কথা? গণপরিষদ করবেন, সেই গণপরিষদই আবার ফাইনালি সংসদ হবে। এটা জোড়াতালি দিয়ে করবেন নাকি? আপনার জোড়াতালির সরকার, জোড়াতালি দিয়ে দেশ সব ঠিক করে যাবেন? আমার কথাতে সংবিধানে হাত দেওয়ার এখতিয়ার, ম্যান্ডেট তো এই সরকারের নাই। আচ্ছা, আমি আবার ওই ওই জায়গাটায় ফিরি, যে এই যে প্রচারণাটা নিয়ে কথা শুরু করলাম, আমরা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণার কথা বলছি, গণমাধ্যমেও অনেক প্রশংসা, ডক্টর ইউনূস সরকারের অনেক প্রশংসা হচ্ছে, যে তিনি বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা হচ্ছে, ডক্টর আশিক চৌধুরী তার তো প্রেজেন্টেশনের প্রশংসা, এবং ডক্টর ইউনূস কাঁদলেন সেই বিনিয়োগ সম্মেলনে 71 এবং 74-এর কথা মনে করে, সেই বিষয় নিয়ে অনেক প্রচারণা হলো, সেই বিষয়গুলো নিয়ে আরও অনেক রকম প্রচারণা দেখছি। যে এরকমও বলা হচ্ছে কোথাও কোথাও, এমন একটা ভাবে বলা হচ্ছে যে তার কথাই যেন শুল্ক প্রত্যাহার করা হয়েছে, মানে যুক্তরাষ্ট্র যেই শুল্ক আরোপ করেছিল 3 মাসের জন্য, সেটি প্রত্যাহার করা হয়েছে। বলা হচ্ছে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাচ্ছে মিয়ানমার, এরকম একটা প্রচারণা আসলো, পরে দেখা গেল যে না, তারা আসলে ফিরে যাচ্ছেন না। এরকম অনেকগুলো প্রচারণা, যেটা মূলধারার গণমাধ্যমেও যেই জিনিসগুলো জায়গা পাচ্ছে। আপনি আসলে গণমাধ্যমের ভূমিকা কিভাবে দেখেন, আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে? গণমাধ্যম আমি বলবো যে স্বাধীন নয় এখন। গণমাধ্যমও কিন্তু সেন্সরশিপে চলছে, গণমাধ্যমও কিন্তু এই সরকারের ওই ছাত্রদের মোটিভ দেখে চলছে। গণমাধ্যমও পরিষ্কার ব্রিক্স সম্মেলনের পাশে আপনাদের ফরেন মিনিস্টারকে আলাপ করছে, হয়তো তারা আলাপ করছে। তারা বলছে যে আওয়ামী লীগের সময় 180 জনের একটা তালিকা তারা রেডি করছিল, যে এরা মানে তাদের মায়ানমারের নাগরিক, এইটাই বাস। এখানে এসে ছেড়ে দেওয়া হলো, ফেরত নেবে। কোথায় ফেরত নেবে? আরাকান তো আরাকান আর্মির দখলে, কোথায় নিবে? যার সাথে আলাপ করছে বলছে 180 জন, 50 জন তারা হয়তো বলছে যে দেখবো, কিন্তু এটা তো আরাকানের দখলে। এগুলো তো বুঝ দিলে তো সচেতন লোক এটা বুঝবে না। তারপরে ধরেন আপনি যে আনলো বিনিয়োগ সম্মেলন আনলো, এটা কোথাকার এক্সপার্ট বলেন? যারে মনে চায় তারা এনে সরকারের দায়িত্ব দিচ্ছে, সে সরকার চালাচ্ছে। কেউ আপনি বলেন তো, যদি আমি জিজ্ঞেস করি যে আমাদের হেলথ অ্যাডভাইজার কে, কেউ বলতে পারবে না। আগে তো আওয়ামী লীগ বিএনপির সময় 50-60 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী থাকতো, সবার নাম জানতো। এদের কারো নাম জানি না, কারো কোনো কন্ট্রিবিউশন নাই, অবদান নাই, কিচ্ছু নাই, 2-1 জন ছাড়া। এখন তারা শুনতেছি তাদের ভিতরেও নাকি নানান দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। এটা কি আপনার এই একটা সরকার বসাবো, সেই সরকার যদি আন্তরিক হতো, চেষ্টা করতো, দেখি ছাত্ররা থেকে শুরু করে সরকারের দ্বারা আছে রিলেটেড সবাই লুটপাট করতেছে, এটা আমরা জনগণ কেন বরদাস্ত করবো, কেন সহ্য করবো? সুতরাং এরা কেটে পড়ুক, এরা পারছে না, এই দেশ চালাতে পারছে না, দেশটাকে বিপদে ফেলতেছে। এবং আমি বললাম তো 26 সালে এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ বিনিয়োগ করবে না, কেউ অর্থ দিবে না। পরাশক্তিগুলি যাদের টাকা আছে, তাদের টাকার মায়া আছে। কোন দেশ, কোন বিনিয়োগকারী, এত বড় সম্মেলন 3 দিন ব্যাপী হয়ে গেল, বলেন না
কেউ কেউ বলছে যে আমার অমুক পার্টি অমুক কোম্পানি বা অমুক ইনভেস্ট করবে, সবাই আসলে সব আশ্বাস, আমাদের সব কিছুতে আশ্বাস, বরং বিনিয়োগ কোনো সম্মেলন কংক্রিট যখন ফর্মে কিছু চলছে, নেই। তখন আমরা দেখলাম ভারত ট্রান্সশিপমেন্ট বাতিলের কাজটা করে ফেললো। আহ, হ্যাঁ, জি। আবার আবার সিলেটে ঠিকই আপনি দেখেন কয়েকটা প্রতিষ্ঠান ভাঙচুর করলো। হুম। হ্যাঁ, এটা রিলেটেড ঘটনা, তা বিনিয়োগকারীরা এটা বুঝবে না যে দেশে তো পলিটিক্যাল স্টেবিলিটি নাই। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার, এটা 3 মাস না 6 মাস আছে না 1.5 বছর আছে কে জানে, জোর করে ক্ষমতায় থাকলে তো সরকার স্টেবিলিটি থাকবে না, তো বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে কি করে? তারপরে ধরেন এই যে আপনার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফাউন্ডের একটা প্রতিবেদন দিচ্ছে, ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, যে এখানে বিনিয়োগের পরিবেশ নাই, বিদ্যুৎ নাই, আপনার দুর্নীতি আছে, লজিস্টিক সাপোর্ট নাই, কিছু নাই, টাকার নিশ্চয়তা নাই, বিনিয়োগ হবে কোত্থেকে? আমাদের ছাত্ররা লেখাপড়া করতেছে না, প্রশাসন চলে না, পুলিশ চলে না। আপনি বলেন না দেশের কি চলতেছে বলেন? আপনি আমাকে খালি এটা কয় একটু যে কি বলেন তো, বাজার। জনাব এম এ আজিজ, গণমাধ্যম কেন সেলফ সেন্সরশিপে আছে? গণমাধ্যম আপনি জানেন না, প্রথম দিকে ওই এক শব্দ আছে, আপনার সময় টিভিতে দখল করছে না, সময় টিভিতে হুমকি দিচ্ছে না, চাকরি খাইছে না, সাংবাদিকের চাকরি খাইছে তো, এবং আমরা জানতেছি না। ঠিক চাঁদাবাজদের মতো অবস্থা হয়েছে, চাঁদাদের দেয় সেও বলে না, চাঁদাদের নেয় সেও বলে না। ঠিক গণমাধ্যমের অবস্থা এইটা হয়েছে। আপনি বলেন একটা পত্রিকার মালিক, টেলিভিশনের মালিক, তিনি খুনের আসামি ছিলেন, তিনি মওকুফ হয়ে গেছেন, এখন কি আপনার দেশের কথা বলবে? হ্যাঁ, সে তো সরকারের পক্ষেই থাকবে। সবাই আর দেখেন 10-12টা অলিগার্ড ছিল যারা ফেসিবাদের ডাইরেক্ট সহযোগী ছিল। হ্যাঁ, একমাত্র সালমান রহমান গ্রেপ্তার হওয়া ছাড়া অনেকে বিদেশ চলে গেছে, আর ওখানে ঢাকা শহরে বহন্ত হইতেছে, তারা শুনতেছি দুনিয়ার টাকা খরচ করতেছে। এখন যদি আপনি জিজ্ঞেস করেন সে কি স্বীকার করবে কারা যে তারা? আমি কারা অমককে 10-12 টাকা জন দিছি? অলিগার? কারা তারা? দেখে আজিজ আজিজ মোহাম্মদ আছে, এসালাম আছে, বসুন্ধরা আছে, তারপরে আরো এইরকম সব আছে তো ব্যবসায়ীরা, সালমান রহমানরা আছে, এরা তো আছে। একমাত্র সালমান ধরা খাইছে, ধরা পড়ছে, তাতে তো সবই রয়ে গেছে। কেউ কেউ কার কোনো সমস্যা হচ্ছে? এখন আওয়ামী লীগের যারা টাকা আলা তারা আবার ইনভেস্ট বা বাংলাদেশে তাদের সম্পদ রক্ষার্থে লোক খুঁজতেছে, ধরেন বিএনপির লোক বা জামাতের লোক খুঁজতেছে, এটাও পত্রিকা বেরোইছে। হ্যাঁ, এবং এটা শেয়ার দিচ্ছে। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনি খেয়াল করেন, যেখানে আওয়ামী লীগ ফোরফ্রন্টে ছিল, সামনে ছিল, এখন হয় জামাতের লোক সামনে চলে গেছে অথবা বিএনপির লোক সামনে গেছে, এখন তো তাকে ধরতে পারতেছেন না। সুতরাং আমাদের যে লাউ সেই কদু বাংলায় বলে, খুব একটা পরিবর্তন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে এই সরকার যেহেতু দেশটা একদমই স্থবির করে ফেলছে, এই সরকার নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত। এই নির্বাচন আর এই সরকার যেহেতু কোনো কিছু মানে বিশেষ করে দেশের ব্যবসা বিনিয়োগ সব বন্ধ, সব বন্ধ, কিচ্ছু চলতেছে না। সে এই দেশে কেন ক্ষমতা ধরে রাখে? আমার তো এইটা মনে হয় না, ক্ষমতার ইন্টারেস্ট এত স্বাদ। হ্যাঁ, এটা তো আপনার এই সরকার থেকে নেমে গেলে তো অনেকের বিচার হবে, তো অনেকের বিচার হবে। ছাত্ররা কি, ছাত্ররা আপনি দেখেন, একজন একজন 6 দিনে 18 বার হেলিকপ্টার চড়ছে। হ্যাঁ, 20,000 টাকার কম্বল দিছে, 36 লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া দিছে, 2টা হেলিপ্যাড আবার বানাইছে, আবার ভেঙেও ফেলছে। এটা গরিবের মিনিস্ট্রি থেকে পয়সা দিছে, বলেন এটার অডিট হবে না? অডিট হলে কি জবাব দিবে? অর্থাৎ নিজের বিপদ নিজে খুলে রাখছে। ধরেন ওই অনেক প্রতিষ্ঠান থেকে চাঁদাইছে, তারা হয়তো স্বীকার করবে না, হ্যাঁ, স্বীকার করবে না, কিন্তু যেগুলো এই যে মিনিস্ট্রি থেকে পয়সা দিছে, এলজিএডি মিনিস্ট্রি থেকে এই টাকাটা হেলিকপ্টার ভাড়া দিছে, এটার হিসেবে অডিট হবে না? অডিট হবে তো। হ্যাঁ, তারপর সেরাটনের যে 10টা রুম কোনো দখল করে আছে এবং ফ্রিস্টাইল খাচ্ছে, ওটা মিউজিক কনসার্ট করলে বানায় ফেলছে নতুন একটা হোটেল, ইন্টারকন্টিনেন্টাল হোটেল। এটা সরকারি তো, এটা অডিট হবে না? এটা ধরা পড়বে না? ওদেরকে ওই 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 প্রতিষ্ঠানের জিএম টিএম যারা পরিচালনা এমডি টেমডি আছে তারা ধরা খাবে না? তারা তো বলে দিবে, এক সময় বলে দিবে যে আমাদের এই হয়েছে এই হয়েছে, কি জবাব দেবে বলেন? এই জন্যই বলছি যে দেশটা কিছুটা হলেও শৃঙ্খলা আনতে হলে অবশ্যই নির্বাচন হওয়া উচিত। জি, এবং এই এই বার্তা সরকার স্পষ্ট। জনাব এম এ এই আজিজ, আপনি নানান দুর্নীতির কথা বলছিলেন তো, সম্প্রতি আমরা দেখলাম হাসনাত এবং সার্জিস আলম তারা
দুদকে গেলেন এবং গণমাধ্যমের সামনে যখন তাদের দেখা গেল, তারা বললেন অতি গোপনীয় অভিযোগ নিয়ে তারা দুদকে গেছেন এবং দুদকের যেই যেই জায়গায় আসলে আসলে কমপ্লেন করার জায়গা বা অভিযোগ দায়েরের জায়গা সবগুলো বাইপাস করে সরাসরি দুদক চেয়ারম্যানের কাছে গিয়ে অভিযোগ দায়ের করলেন। মানে অতি গোপনীয় অভিযোগ, এবং সরাসরি দুদক চেয়ারম্যানের কাছে গেলেন হাসনাত সার্জিস। আপনি কিভাবে দেখছেন, কেমন অভিযোগ যেটি এত অতি গোপনীয় বলা হচ্ছে বা তারা বলছেন, এবং সেটি সরাসরি দুদক চেয়ারম্যানের কাছে গিয়ে করতে হচ্ছে? না, বিষয়টা হলো জনপ্রীতি আছে, এখন তা ভবিষ্যতে বেরোবে। ওনারা কোনো অভিযোগ নিয়ে যান নাই, নিজেদের বিরুদ্ধেই অভিযোগ দাঁড়াচ্ছে। ওটা যাতে না হয় সেই জন্য ওনারা কাছে এইটাই জনশ্রুতি আছে। আর আপনি বলেন দেশটা চলবে কি করে বলেন? এই এই ইয়াং পোলাপান চেয়ার পর্যন্ত সোজা চলে যায়। আপনি বলেন, আমিও গেলে তো অ্যাপয়েন্টমেন্ট পাবো না। বলেন, তাহলে দেশটা কোন জায়গায় গেছে? নাবালক পোলাপানের হাতে দেশ চলে গেছে। হ্যাঁ, এরা বোঝে না কিছু, সব যা ইচ্ছে তাই তদবির, এর পোস্টিং, এর চাকরি দেওয়া, চেয়ারম্যান মানে কোন একটা অর্গানাইজেশন শুনলাম আমার কাছে দুঃখ করে বললো চেয়ারম্যান হতে 120 কোটি টাকা ঘুষ চাইছে, এবং এটা ভাগাভাগি হবে। ওটা একটা ঘুষের চেয়ারম্যান, ঘুষের চাকরি, সে তুলে নিবে হয়তো। হ্যাঁ, সে এটা রাজি হয় নাই, হয় নাই, এইভাবে সব হচ্ছে। এই সুতরাং 120 কোটি দেশটা টাকা ঘুষ কে হরিণের চাইলো? অবস্থায় চাইছে, ছাত্রদের কেউ চাইছে। আচ্ছা। এখন না, আপনি তো আমেরিকায় আছেন, আমি তো দেশে আছি। হ্যাঁ, নাম বলেন না, আচ্ছা, নাম বললে চাকরি থাকবে না, বুঝছেন? সেই যে বিখ্যাত বক্তৃতা আমরা শুনেছিলাম, যেটি ভাইরাল বক্তৃতা একজন বিএনপি নেতার, সম্ভবত মুন্সিগঞ্জে, নাম বললে চাকরি থাকবে না, সেরকম একটা পরিস্থিতি কি, হ্যাঁ, সেরকম হ্যাঁ, একটা পরিস্থিতি না, বিরাজ করছে কিছু বিষয়, না, আরো কিছু? জি। আমার কথা বললেন, নাম বললে তো দেখা যাবে যে আমার বাসায় হামলা হয়ে গেছে, তখন কি করবো? জি, কি করবো? নাম বললে বাসায় হামলা হবে। এইখানে একটা দেখলাম যে একজন মডেল অভিনেত্রী মেঘলা আলম, তিনি ফেসবুক লাইভে বলছিলেন যে সৌদি রাষ্ট্রদূত ইসা, তার সাথে তার কোনো একটা বিরোধ বা কোনো সম্পর্কের কিছু আছে, এবং পুলিশ এসে মানে তার দরজা প্রথমে ধাক্কা দিয়েছে, তার কাছে তার জন্ম সনদ সম্ভবত দেখতে চেয়েছিল, মানে ফেসবুক লাইভে এই বিষয়গুলো এসেছে। তাকে বলছে আপনার বাসায় মাদক আছে, এরকম বিষয় বলছে, এবং এক পর্যায়ে পুলিশ আসলে তাকে দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। প্রথমে পুলিশ অস্বীকার করলো, পরে বলছে যে হ্যাঁ, সব রকম নিয়ম মেনেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বিনষ্টের অভিযোগ তুলে এরকম করা হয়েছে, যে এরকম রাতের বেলা আসলে দরজা ভেঙে একজন নারীকে নিয়ে যাওয়া, এগুলো আইনি প্রক্রিয়া বলে আপনার মনে হচ্ছে? মানে আপনি বললেন তো, পরে মনে হলো যে না, না, আপনি বলেন যে নিউ মার্কেটে হকার মারা গেছে, বিদেশের লোক আছে, তার ভিতরে বিরুদ্ধে খুনের মামলা হয়েছে, বলেন। এই সরকার আসার সাথে সাথে যত শীর্ষ সন্ত্রাসী সবাই মুক্তি পেয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই যে জেএমবি টেমবির লোক প্রায় 100 বেরোইছে, এখন এই যে আজকেও নিউজ আছে। হ্যাঁ, বের হয়ে গেছে, বের করে দিছে। হ্যাঁ, তো এই জন্য বলছি যে এই যে মডেল, ধরেন এই যে রাষ্ট্রদূত নূতন হয়েছে হয়তো, দেখেন গা, সে এখন ওই আগে ছিল ওই ফেসিবাদের দোসর, এখন এই সরকারের ভিতরে তার লাইন আছে। হ্যাঁ, সে শক্তি খাটায়, নিশ্চয়ই তার সাথে কোনো কোনো রিলেশন বা কিছু ছিল, তাকে বিপদে ফেলানোর জন্য এই কাজ করছে। নাহলে একটা মেয়ের বাসায় এনআইডি চাবে, এগুলি চাবে, কেন চাবে? গোপনে কেন ধরতে যাবে বলেন? এটা তো সহজ হিসাব যে এখানে তাকে বিপদে। এই জন্যই বলছি যে এই দেশে যতটা সহজ মনে হচ্ছে অত কিন্তু সহজে আমরা নাই। হ্যাঁ, এখন আপনি দেখেন, টক শো করছি 20 বছর, 15 বছর আওয়ামী লীগের অধীনে করছে। আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, তারপরেও কিন্তু হ্যাঁ, ভালোভাবে দবক টবক খাইছি, ঠিক আছে। তারপরে তো এখন তো মনে হয় যে কোনো মুহূর্তে অপমান হইতে পারি, যে কোনো মুহূর্তে, এরকম আমার কাছে লাগে। হ্যাঁ, আমি কিন্তু এখন যতই বলেন, আওয়ামী লীগের সময় যতটা ভয় করি নাই, এখন কিন্তু বেশি ভয় করি। কারণ এখন তো পোলাপান, এদের তো খিটেই কাণ্ড জ্ঞান নেই। এরা যে কোনো সুবিধা রাস্তায় অপমান করতে পারে। বাসায় এসে এখানে দাঁড়ায় গেল, কি করবেন আপনি? কি করবেন? পুলিশ তো কাজ করবে না। আপনি আশ্রয় নেওয়ার জায়গা তো নাই। কোর্টে যাবেন, কোর্টে বেল রিজেক্ট করে দিবে, সামার রিজেক্ট করে দিবে। আপনি দেখেন না, 6 খুনের আসামি রিমান্ডে আছে, সে বেল পায়ে চলে যায়। আমাদের এক সাংবাদিক, তাকে তার অনেক বিত্ত মালিক, তাকে কোর্টে দেওয়ার আগেই বেল হয়ে চলে গেছে, সে দেশ ছেড়ে চলে গেছে বেল নিয়ে। তো সুতরাং এখানে তো কোনো কিছু ঠিক মতো কাজ করছে বলে মনে হয় না। বিচার বিভাগের তো ঠিক মতো কাজ করছে বলে মনে হয় না। হ্যাঁ, কারণ বিচার বিভাগের যেটা মনে হয় না, সেও তো বেল পায়, জামিন পায়, কেস একটা একটা যা ধরবেন সব কেস খালাস হয়ে যাচ্ছে।
হ্যাঁ, ধরেন আমি যেটা বলি, আগেও বলছি, ধরেন 21শে গ্রেনেড হামলা হয়েছে, সেই হামলায় তো গ্রেনেড তো ফুটেছে, মানুষ মারা গেছে, আপনার সব লোক খালাস। কারণ আপনি পুনঃ তদন্ত দিতে পারতেন না। পুনঃ তদন্ত দিতেন, দিয়ে যদি এরা দোষী না হয়, কেউ তো দোষী, কেউ তো কোন একটা ফুটাইছে, তো দোষী তো বার করতে হবে। আপনি সব পুরাটা খালাস করে দিলেন, কেস তো হয়ে গেল। তাহলে কেস আরেকটা সরকার এসে রিভাইভ করে দিবে, তখন কি করবেন আপনি? রিভাইভ করবেন, বোম ফুটেছে, মানুষ মারা গেছে, আসামি নাই, আপনি বিচার করে দিলেন, বিচার বিভাগ বিচার করে রায় দিয়ে দিলেন, যা আসামি ছিল সব খালাস। হ্যাঁ, হ্যাঁ, ওই আসামি নিয়ে বিতর্ক আছে, কারণ সৈয়দ কাহার, তাকে নিয়ে একটা রিটার্ন লোককে দিয়ে পুনঃ তদন্ত করে ইচ্ছা মতো তারেক রহমান সহ অনেককে ফাঁসাই দেওয়া হয়েছে। এটা ডিসপিউটেড, বুঝলাম। কিন্তু প্রকৃত খুনি তো কেউ আছে, কেউ তো গ্রেনেড ফাটাইছে। হ্যাঁ, তারপরে বিচারটা পুনঃ তদন্ত না দিয়ে আপনি সব খালাস করে দিলেন, বিচারটা তামাদি করে দিলেন। এটা কি তামাদি হলো? বলেন, সরকার যদি পরিবর্তন হয়, ওই ক্ষেত্রে রিভাইভ করবে, তখন কি করবেন? তাহলে তো ঠিকই আসামি পাওয়া যাবে, বা পাওয়া না গেল। যেমন সাগর রুনিরা বিচার করা হবে বলা হচ্ছে, এখন আবার আবার দেখা যাচ্ছে, বললো যে এটার আসামি ধরা যাবে, এখন আর কিছু আগাচ্ছে না এটা। তখনকার সময় অনেক ঘটনা আছে যে আসামি সরকারও চেনে, তখনকার হোম মিনিস্টারও বলছে অনেক কথা, এ পর্যন্ত নাই। প্রায় 100 বার আপনার ডেট চেঞ্জ হয়েছে, তারিখ পড়েছে, এটার বিচার নেই। এখনো সেই একই অবস্থা চলছে, পরিবর্তন তো আমি কিছু দেখছি না। বরঞ্চ দেশটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, দেশটা চলে গেছে, মানে সরকারের বাইরে দেশটা চলে গেছে, অন্যরা দেশ চালাচ্ছে, ছাত্ররা দেশ চালায়। বলেন, ছাত্ররা কি বুঝবে বল? আপনি একটু আগে বলছিলেন যে জেল থেকে জঙ্গিরা মুক্তি পেয়েছে। কদিন আগে নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন আসছে, সেখানে যে ইসলামী উগ্রবাদ তারা সুযোগ খুঁজছে বা তারা মাথা চারা দিয়ে উঠছে। তার আগে তুলসী গ্যাবার্ড বললেন ইসলামিক খেলাফত, মানে বাংলাদেশ প্রসঙ্গে যে ইসলামিক উগ্রবাদের বিষয়টা বারবার বা বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। এরকম কি কিছু বাস্তবতা আসলেই বাংলাদেশে কাজ করছে? এরকম দৃশ্যমান তেমন নাই, তবে আপনার বিভিন্ন সময় যে মব তৈরি করা হয় মসজিদ থেকে আজান দিয়ে, হ্যাঁ, তারপরে তৌহিদ জনতার নাম দিয়ে, এগুলোতে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন কিন্তু দাঁড়ায়। কারণ ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করেছে, এমপি উত্থাপন হুম। হয়েছে যে 7.22 বোরের গুলি, এটা পুলিশের হাতে থাকে না, এটা জামাত শিবিরের লোক এই মানুষ মেরেছে, বলছে তো ব্রিটিশ পার্লামেন্টে। হ্যাঁ, তো আবার কথা হলে এখন যে সাখাওয়াত হোসেন, তখন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তার হোম উপদেষ্টা ছিল, তিনি বলেছিলেন যে 7.22 বরের গুলি পাওয়া গেছে, যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে। তো এই গুলি তাদের পুলিশের হাতে তো নাই, পুলিশের হাতে তো এই গুলি নাই, তাহলে গুলিটা করলো কে? বাস, ওরা কিন্তু শিফট হয়ে গেছে, উনি কিন্তু আর ওই ওই হোম উপদেষ্টা নাই। তো সুতরাং অনেক জিনিসই কিন্তু প্রশ্ন রয়ে গেল, মীমাংসা হয়নি, প্রশ্ন হয়নি। তাহলে এই যে প্রায় 60% পুলিশ স্টেশন আক্রান্ত হয়েছে, আগুন দিয়ে পুড়ে গেছে, এই অস্ত্রগুলা লুট হয়ে গেছে। 60% হসপিটাল, থানার অস্ত্র লুট হয়ে গেছে। যৌথ বাহিনী নামানো হলো অস্ত্র উদ্ধার করার জন্য, একটা রিভলভার, একটা দা, একটা কাশি, একটা উদ্ধার হয়। কোথায় এই অস্ত্রগুলো? কোথায়? প্রায় 2-3 লাখ অস্ত্র, এই অস্ত্র গেল কোথায়? অস্ত্র তো নাই, অস্ত্র তো মানুষের হাতে চলে গেছে, কার হাতে চলে গেছে? অস্ত্র তো আরেকটা উদ্ধার প্রশ্ন, হয়নি। সেই যে আপনারা তখন নিশ্চয়ই খেয়াল করেছেন যে আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে যে 5 তারিখের অভ্যুত্থান, মানে সরকার পতন না হলে তাদের সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা ছিল, তিনি এই বিষয়টি বলেছেন গণমাধ্যমের সামনে। মানে এই প্রশ্নটিও কি কখনো এসেছে, বা এই প্রশ্নটি কোনো অনুসন্ধান, সাংবাদিকতা বা কোথাও থেকে কিছু হয়েছে যে তারা সেই অস্ত্রটাই বা তাদের কাছে কোত্থেকে আসছিল, বা তাদের কাছে কি এসেছিল সেই অস্ত্রটা? সেই অস্ত্রগুলোর কি কোনো অস্তিত্ব এখনো আছে? না, এটাই তো কথা। এই কথা কওয়ার সাথে সাথে তার জবাবদিহিতা চাওয়া উচিত ছিল না? তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল। যে সশস্ত্র সংগ্রামে, যেমন ধরেন আরেকজন ছাত্র উপদেষ্টা বলছিল, ও যে 2 জন গেছিল সেনা প্রধানের সাথে দেখা করে আসে, তারপরে বলছে সেনাবাহিনী, সেনানিবাস ঘেরাও করা হবে। হ্যাঁ, তা আমি বলছিলাম যে জান না, এটা তো আর্মির তো পুলিশের ট্রেনিং যায় না, আর্মিকে দমন করার, ঠিক আছে, একটারও লাশ ফেরত আসবে না ওখান থেকে। এগুলো কইছে তো, এগুলো অবুঝ কথা। এই ছাত্ররা অবুঝের মতো বলে ফেলে, মুখে টানবাজির জন্য যা মনে আসে তাই বলে ফেলে। সুতরাং
আমরা এই ছাত্রদের এই তাফালিং এ অনিশ্চয়তার দেশে পড়ে গেছি, এখন পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে আছি। সুতরাং এই জন্যই আমি বলি যে সংস্কার যাই করুক করে অন্তত রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে চলে যাক, যে যেতে যেত, তারপরে তার বিরুদ্ধে লড়াই করব প্রয়োজনে। জি। হ্যাঁ, যে সরকার আসবে তার বিরুদ্ধে আমি তো লড়াই করতে পারতেছি না, এমন একটা অবস্থা। লড়াই করে দেশটা স্ট্যান্ড স্টিল অবস্থায় চলে গেছে, এবং দুর্যোগ আসতেছে খেয়াল করতেছি। যারা সচেতন মানুষ তারা খেয়াল করতেছে দুর্যোগ 26 সালে এই দেশের ভিতরে দুর্যোগ আসবে। তো আবার আপনি দেখেন 16 তারিখে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনার মিটিং আছে আপনার বিএনপির। সেখানে যদি নির্বাচনের রোড ম্যাপ না দেয় তারা কিন্তু মাঠে নামবে। দেখা দেখি তার সাথে প্রায় 32টা রাজনৈতিক দল আছে বিএনপির সাথে, তারা মাঠে নামবে। তা হয়তো দেখা গেল যে ভিন্ন ফর্মে ছাত্ররা রয়ে গেল, তো আরেকটা ক্রাইসিস তৈরি হবে না? তৈরি হবে তো ক্রাইসিস। তো এই জন্য সরকার এইটা কয় অল্প সংস্কার, যার সংস্কার হলেই আমরা নির্বাচন দিয়ে দেবো। যার সংস্কার হলেই যতটুকু হয় অতটুকু নির্বাচন দিলে রোড ম্যাপ দেন না কেন? ইলেকশনের ডেট দেন না কেন? হুম। হাতে ধরে রাখেন কেন? এখন না এখন এই অল্প হলে এই সময় ডিসেম্বর, বেশি হলে এত বেশি বুঝি আপনার তো ম্যান্ডেটই নেই সংস্কার করার। এই সরকারের কোনো ম্যান্ডেটই নাই, আইনগত নৈতিক ভাবে কোনো ম্যান্ডেটই নাই। এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা ক্রাইসিস করতে আসছে। হ্যাঁ হ্যাঁ, তবু আমরা মনে করি যে দেশটা যদি চালাতে পারতো ঠিক মতো হুম। তাহলে না কিছু সময় বেশি নিত। কারণ দেশটা তো চলছে না। সুতরাং এখন নির্বাচন দিয়ে তাদের বিদায় নেওয়া উচিত, এবং এই স্লোগান উঠবে। আপনি দেখেন বিদেশের 4-5 জন আছে, এই 4-5 জন এই ছেলেদেরকে হুইসপার করে। আজকেও দেখলাম যে ইয়ার ফরাদ মাজার, তিনি কিন্তু ছাত্রদের উপর ভর করা আমাদের, তিনি নাকি আবার কি তো তাত্ত্বিক হয়ে গেছে, কোথাতে তাত্ত্বিক জ্বালালো জানি না। এটা কয় যে নির্বাচন মানেই গণতন্ত্র মানেই ইয়া না, গণতন্ত্র না, ওটাও স্বৈরাচারের জন্ম দেয়। হ্যাঁ, তো আপনি কি দিবেন? আপনি ফর্মুলা দেন, ফর্মুলা নাই। সবসময় সরকারের আপনার তার সিয়াসি উপদেষ্টা বানায় রাখছে, সে আবার সরকারের বিরুদ্ধে করে, আবার ছাত্রদেরকে তথ্য দেয়। সেটা একটা ক্রাইসিস তৈরি করতেছে। এরকম বেশ কিছু লোক নেমে গেছে এই দেশটাকে অস্থির করার জন্য, নেমে গেছে। কার পক্ষে কে খেললে কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আপনি দেখেন বাইরের যে যে 2-3 জন যে কথা বলে কি অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, এগুলো কি উচিত হচ্ছে বলেন? সে কার পক্ষে, কার ইন্টারেস্ট সার্ভ করতেছে তা তো বুঝি না। দেশটা আমরা শান্তি চাই, দেশের মধ্যে আছি, আমরা শান্তি চাই, বাইরের থেকে অশান্তি তৈরি করতেছে। তারা এই দেশ থেকে ছেড়ে চলে গেছে, কেউ চুরি করে গেছে, কেউ চাকরি হারা হয়ে গেছে, কারো ইনকাম নাই, ওখানে যা ইউটিউব খুলে বলছে ভালো ইনকাম হচ্ছে, করে খাচ্ছে, আর আমাদের দেশটাকে অস্থির করে দিচ্ছে। হ্যাঁ, সুতরাং আমরা তো হরেক রকম সমস্যার মধ্যে আছি। এই সমস্যার সমাধান কোথায়, এটা কিন্তু আমাদের ছোট মাথায় জি। ধরবে না। তবু এটা একটা দাবি সবাই আপনি মিলে। বারবার করছেন, নির্বাচন। আমি আরেকটু আসবো। কিন্তু যেই সেনাবাহিনীর প্রসঙ্গেও কথা বলছিলেন, আমি যেই সাক্ষাৎকারটির কথা বলছিলাম আসিফ মাহমুদের, সেখানে তিনি স্পষ্ট করেছিলেন যে সেনা প্রধান চাননি ডক্টর ইউনুস ক্ষমতা নিক, এবং তিনি যতটা সম্ভব তিনি বলেছেন বুকে পাথর চেপে তিনি মেনে নিয়েছেন ডক্টর ইউনুসকে। এটি উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য। এবং তারপরে আপনি যেটি বলছিলেন যে সেনা প্রধানের বিরুদ্ধে নানান রকম বিষোদ্গার হয়েছে, এই সময় আমরা দেখেছি। এখন এসে সেনাবাহিনী এবং সরকার এরা কি এক লাইনে চলছে, মানে ডক্টর ইউনূস সরকার কি এক লাইনে চলছে, নাকি এখনো বিভেদপূর্ণ একটা অবস্থানে আছে বলে মনে হয়? এগুলা কমেন্ট করা ঠিক হবে না, তবে আমার কাছে মনে হয় ঠিক একই রকম একই লাইনে আছে, এটা আমার কাছে মনে হয় না, আমার অনুমান। যার যার মতো তার শেষে আছে। হ্যাঁ, কারণ সেনাবাহিনীর খুব স্যাটিসফাইড এটা আমি মনে করি না, মনে করি না। এই সরকারের এই অবস্থায় যারা মোটামুটি সচেতন, কেউ এই অবস্থায় সরকারের প্রতি আপনার সন্তুষ্ট না। এই সরকার চলে যাক এটাই চায়। কারণ আমরা তো বারবার সরকার পরিবর্তন দেশ স্বাধীন হওয়ার পর থেকে করছি শুধু বাঁচার জন্য, কিন্তু বারবারই পরিবর্তন ঘটাইছি। কিন্তু এবারেও হয়তো আমরা সেটা হতে পারে এই সরকার চালাতে পারছে না। আমি বললাম তো, একটা সরকারে আসার পরে যদি এত বেনিফিট ব্যক্তিগত নিয়ে নেয় তো এটা হয় বলেন? আমি তো বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিশ্ববিখ্যাত লোক, আমি কিন্তু তাকে দেশের সম্পদ মনে করে যখন 6 তলা হাঁটায় উঠায়, হ্যাঁ, আওয়ামী লীগের সময় 3টা লেখা লিখছি তার পক্ষে, জাতীয় সম্পদ হিসেবে তাকে রক্ষা করা উচিত। এটা ঠিকই আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার ফলে এখন তো তিনি
কিছুই করতে পারতেছেন না। খালি নাম আছে। হ্যাঁ, ওই ভাব প্রচার একটা প্রোপাগান্ডা শুরু করে দিতে, আরো থাকতে হবে, আরো থাকতে হবে। কি করবে? কোনো বিনিয়োগ নাই, IMF এর লোন ফেরত যায়, কোনো কিছুতে কোনো জায়গার কোনো শৃঙ্খলা নাই। তো সরকার থাকবে কি করে আপনি বলেন? হ্যাঁ, তারপরে বলেন এই লোক, আপনারা দেখেন উনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তো কতগুলো জিনিস বললাম, এতগুলো বেনিফিট সব তার পক্ষে নিয়ে নিছে সরকারের থেকে। বলেন, এখন ছাত্ররাও সব ব্যবসা করুক, একটা একটা দেশটা একটা ব্যবসায়িক দেশ, ব্যবসাটা করবে কোথায়? অর্থ কোথায়? উনি তো মূল জায়গাগুলো নিয়েই যাচ্ছেন, ওনার পক্ষে নিয়ে গেছেন। তো তার ব্যবসা কর, ছাত্ররা ব্যবসা করবে কোথায়? সবাই উদ্যোক্তা হতে বলে। তো তো উদ্যোক্তা হবে কোথায়? উদ্যোক্তা এখন তো মুদির দোকান, ফানের দোকান দেওয়া ছাড়া কিছু নাই। বড় বড়টা তো উনি ম্যানেজ করতেছে। তাহলে এখন তো বড় বড় ব্যবসায়ী আছে, তাদেরও ব্যবসা দেখা নেই, সব তো একদিকে চলে যাচ্ছে ব্যবসা। সুতরাং এই জন্যই আমি বলছি যে নির্বাচনটা, এই জন্যই বলছি যে পলিটিশিয়ানের ভিতরে, রাজনৈতিক দলের ভিতরে বিরুদ্ধে আমি স্লোগান দিতে পারবো, সমালোচনা করতে পারবো, পিটাও খাবো, সবই ঠিক আছে। কিন্তু এই সরকার একটা নির্বোধ সরকার। সরকারটা দেশ চালাতে পারছে না, অথচ দেশের চেয়ার ধরে রাখতেছে, এবং তারা কিন্তু নিজেরা নিজেরা সব আখের এখন বুঝাচ্ছে। এই হ্যাঁ, কথাটা আওয়ামী লীগও বলছে। আওয়ামী লীগ বলছে যে আমাদেরকে সরানো হলো, আমাদের নামে এই অভিযোগ দিয়ে এখন কি হচ্ছে, এখনো তো এর চেয়ে ভালো কিছু হচ্ছে না। তাহলে কি এই অবস্থা আওয়ামী লীগকে, যেটা যেটা আসলে দেশের মধ্যে একটা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অবস্থান তৈরি হলো যে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এরকম নানান রকম আলোচনা হলো, সেই জায়গাটাকে কি দুর্বল করে দিচ্ছে নাকি আওয়ামী লীগের অবস্থানটা কি শক্তিশালী হচ্ছে সরকারের অবস্থানের কারণে? না, এই সরকারের অবস্থানের কারণে অবশ্যই আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তবে আওয়ামী লীগ যে ভালো করছে তা না। আপনি বলেন পৃথিবীতে কোন গণতান্ত্রিক দেশ আছে যেখানে আয়নাঘর থাকে, বন্দিশালা থাকে? বলেন। আওয়ামী লীগ তো এটা করেছে, শেখ হাসিনা তো তার এককভাবেই করেছে, তার নির্দেশ ছাড়া তো হয় নাই। এবং সেখানে দেখেন ছড়ায় ছিটে সারা বাংলাদেশে এই আয়নাঘর, শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল না। আয়নাঘর পাওয়া গেল না, তিন চারটে লোক বেরোলো, আয়নাঘর পাওয়া যায় কিন্তু মানুষ পাওয়া যায় না। যারা যারা গুম হয়ে গেছে তাদেরকে সব হত্যা করা হয়েছে, বিভিন্ন ভাবে হত্যা করা হয়েছে। পৃথিবীতে গণতান্ত্রিক এমন একটি দেশ পাবেন না। শুধু সাউথ আফ্রিকাতে ম্যান্ডেলাকে ডি ক্লার্ক হোয়াইট, তিনি একটা দ্বীপের মধ্যে 21 বছর আটকে গেছেন, এবং তিনি এসে রিকনসিলিয়েশন করছে হোয়াইটদের সাথে। হ্যাঁ, অপরাধ স্বীকার টিকার করে মাফিয়ার দেশ জাতিকে এখন যদিও সাউথ আফ্রিকা সেই অবস্থা আবার নাই, আবার খারাপ অবস্থায় চলে গেছে। সুতরাং আমার কথা হচ্ছে যে একটা দেশ চালানো, দেশের উন্নয়ন, এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার। একটা সরকার ভালো করলে আরেকটা সরকার এসে যদি তছনছ করে দেয়, তাহলে দেশটা এগোবে না। আপনি ধরেন না, একই সময়ে কাছাকাছি সময়ে আপনার শ্রীলঙ্কায় সরকার উৎখাত হয়েছে না, একটা সম্পদ ভাঙছে, একটা মানুষ মারা গেছে। বলেন, যায় নাই তো। বাংলাদেশে ম্যাসেকার হয়ে গেছে, বাংলাদেশে ম্যাসেকার, সরকার আসছে, এখন সরকার দাঁড়ায় না। ওখানে তো দেখা গেল ওয়ার্ল্ড রেটিং এ ওই শ্রীলঙ্কার বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাম্বার 1, কে টেনে তুলছে অর্থনীতি। কারণ ওই দেশের 100% শিক্ষিত ওই জনগোষ্ঠী কোনো ধ্বংস বোঝে না, দেশটা মেরামত করে ফেলছে, দাঁড়ায় গেছে দেশটা। আর আমরা কিন্তু দাঁড় করতে পারলাম না। শেখ হাসিনা পালিয়ে গেল ঠিকই আছে, কিন্তু আমরা কিন্তু দেশটাকে দাঁড়াতে পারলাম না। আমাদের যেমন রাজনীতিতে গণতান্ত্রিক রাজনৈতিক চেতনা আমরা উদ্বুদ্ধ না, দেশপ্রেম নাই। আমাদের দেখেন বাংলা ইংরেজি মিলে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা, 12 প্রকার চিন্তার জাতি, সব মাস্টার ডিগ্রি প্রাপ্ত, সব। ওই কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, ইংরেজি বলেন, ইংরেজি বাংলা বলেন, বাংলার ইংরেজি বলেন, সব এমএ ডিগ্রি। এখন এমএ ডিগ্রির যে শিক্ষা পায় তাকে কোনো চেঞ্জ করতে পারবে? যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা এক হইতে পারি না, কোনো জাতীয় ইস্যুতে এক হইতে। তা আমাদের তো সেই শিক্ষায় দেখায় কোনো গুরুত্বই নাই। সব ছাত্ররা দেশ চালাও। বলেন, দেশটা দাঁড়াবে কোথায়? দেশটা দাঁড়াবে কোথায়? জি, স্পষ্ট। বলেন। আপনার আপনার আক্ষেপের জায়গাটি স্পষ্ট। একটু এখানে আসি যে বিএনপি মাঠে নামবে। আপনি বলছেন যদি নির্বাচনের রোডম্যাপ না থাকে তাহলে কিন্তু বিএনপি মাঠে নেমে যাবে, আপনার বক্তব্য। আমরা শুনতে পাচ্ছি বিএনপির সূত্র ধরে গণমাধ্যমগুলোতে খবর আসছে যে তারেক রহমান ফিরবেন এবং এপ্রিলেই ফিরবেন, এরকম একটা আভাসও আছে। কদিন আগে আমার অনুষ্ঠানে বিএনপির একজন নেতা ছিলেন জয়নাল আবদিন ফারুক, তাকেও আমি জিজ্ঞাসা করছিলাম, তিনি বলছিলেন এটি স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত যে তারেক রহমান কবে ফিরবেন। তারেক রহমান আসলে খুব শীঘ্রই বা এপ্রিলের মধ্যেই ফিরবেন, এরকম কি কোনো আসলে আভাস আছে, জানেন? না, আমি যতটুকু জানি, আগে ম্যাডাম খালেদা জিয়া ফিরবেন। ওনার কিন্তু ফাইনাল চেক আপ হচ্ছে, উনি আসবেন, তার পরপরই তারেক রহমান আসবেন।
অর্থাৎ নির্বাচনের রোডম্যাপ হলে তারেক রহমান চলে আসবে বলে আমার ধারণা। কিন্তু তারেক তখন রহমান কিন্তু কেন দেশের ফিরছেন না, সেই ধারণাটা কি আছে, মানে তিনি কেন ফিরছেন না দেশে এখন? না, তার 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 ধারণা হচ্ছে যে যেহেতু এখনো দেশটা স্থিতিশীল না, এখন তিনি যেমন আসলে দেশে কিন্তু লাখ লাখ ঢাকা শহরের লোক জড়ো হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু তিনি উল্টাটাও ভাবছে যে তার নিরাপত্তাও ভাবতে পারে। তিনি এমনি প্রশ্ন করা হয়েছিল, আমি একটা অনুষ্ঠানে ছিলাম, তাকে জুমে জিজ্ঞেস আসছিল স্কাইপে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সে বলছে তো আমার তো নেতা কর্মীদের অনেকের কেস এখনো তো রয়ে গেছে, ভুয়া কেস সব রয়ে গেছে, তাহলে এই কেসের ক্লিয়ার হলে আমি আসবো। তো কিন্তু তার এখন নামে তো কোনো আমার কাছে মামলা নাই, যেটা, তিনি তো সব মামলা মুক্ত হয়েছেন। তিনি মামলা মুক্ত হয়েছে, হ্যাঁ এটা তো প্রত্যাশা তিনি দেশে ফিরুক, এটা সবাই এখন চায় দেশে ফিরুক। কিন্তু আমার জানা মতে বেগম খালেদা জিয়া আগে ফিরবেন, তিনি পরে ফিরবেন আমার ধারণা। এবং তারপরে অর্থাৎ নির্বাচনের শিডিউল দিলেই তিনি ফিরবেন, নির্বাচনের শিডিউল রোডম্যাপ দিলেই তিনি ফিরবেন বলে আমার ধারণা। জি। এবং সেটা আমার মনে হয় 16 তারিখে পরিষ্কার হবে। আপনার 16 তারিখে বিএনপির টিম প্রধান উপদেষ্টার সাথে দেখা করবে, তিনি সময়ও দিয়েছেন দেখা করবে। তারপরে যদি রোডম্যাপ না পাওয়া যায় তাহলে আমার মনে হয় বিএনপি মাঠে নামবে, হোয়াট মে কাম। এছাড়া তো বিএনপির কোনো উপায়ও নাই। আচ্ছা, রোড এবং ম্যাপ না তখন যদি দেয় তাহলে বিএনপি মাঠে নামবে, রোড ম্যাপ না দিলে কি তারেক রহমান ফিরবেন? আপনি বলছিলেন রোড ম্যাপ দিলেই দেশে ফিরবেন তিনি। হ্যাঁ, রোডম্যাপ দিলেই ফিরবে। তখন মনে করবে যে রাজনৈতিক জটিলতাটা কেটে গেল, নাহলে তো জটিলতা থাকবে, অর্থাৎ দেশে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে। তখন তো তার নিজস্ব নিরাপত্তারও ব্যাঘাত ঘটতে পারে। সুতরাং দেশ, এই জন্যই বলছি যে নির্বাচনের দিকে দেশটা চলে গেলেই তিনি ফিরবে বলে আমার ধারণা। আচ্ছা, অনেক দিন থেকেই ধারণার কথাই আসলে আমরা শুনছি, স্পষ্ট দেখি 16 তারিখে কিছু বোঝা যায় কিনা। এই আর একটা শেষের দিকে একদম শেষ কথা একটু শুনি, যে হয়তো আর টুকটাক দু একটি প্রশ্ন। মঙ্গল শোভাযাত্রা নিয়ে আমরা যে সিদ্ধান্ত জানলাম যে মঙ্গল শোভাযাত্রা নামটি আর মঙ্গল থাকছে না, আনন্দ শোভাযাত্রা হচ্ছে, এবং সেখানে সেই শোভাযাত্রায় একটা 20 ফুট দৈর্ঘ্যের একটা বড় মুখাকৃতি থাকবে। সেটি শেখ হাসিনার মুখাকৃতি এবং ফ্যাসিবাদের প্রতীক হিসেবে তার শিং থাকবে দুটো, এরকম একটা বিষয় বানানো হচ্ছে এবং সেটি বানানো হচ্ছে, সেটিও আমরা দেখেছি। কিভাবে দেখছেন আপনি? না, দেখেন, নাম পরিবর্তনের খুব একটা জাস্টিফিকেশন আছে আমার কাছে মনে হয় না। তবে আগে কিন্তু এটা আনন্দ যাত্রাই ছিল, পরে এটা মঙ্গল নামকরণ করা হয়েছে। আর ধরেন আমরাও যখন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন কিন্তু আমরাও কিন্তু ইয়ার ছবি, রাক্ষসের মতো ছবি বানানো, প্রতীকী ছবি বানানো হয়েছে, কিন্তু পোস্টার বানানো হয়েছে। এটা রাজনীতিতে এটা হয়, এটা প্রতীকী। যেমন আমরা পত্রিকায় আগে কার্টুন চেপেছি, এখন রাজনীতিবিদদের এই সহ্য শক্তি, ধৈর্য শক্তি নাই। এই জন্য এখন দেখেন কোনো পত্রিকায় কোনো কার্টুন দেখেন না। কার্টুন, আগে কার্টুন ছিল না, কার্টুন একটা পদই ছিল পত্রিকায়, দৈনিক পত্রিকায় সবসময় কার্টুন দেওয়া হতো, এখন কার্টুন হয় না পত্রিকায়। তো সুতরাং এটাকে আপনার মনে হয় যে এটাকে আপনি এভাবেই দেখেন যে এমনিতে নাম পরিবর্তনের যেভাবে নাম দেওয়ার একটা জোয়ার উঠছিল, এখন নাম পরিবর্তনের জোয়ার এসছে। আর যেহেতু আমি আগে বললাম যে আওয়ামী লীগকে তো জাস্টিফাই করানো, তারা তো এই যে ইউটিউবে বা ফেসবুকে কথা বলেন তো সবাই, কারো তো অনুতাপ নাই, কারো কিন্তু কারো ভিতরে অনুশোচনা নাই। সুতরাং যতক্ষণ এইটা না থাকবে, আবার ভারতও দেখেন তারে তারে পুরোপুরি ওপেন তার পক্ষে অবস্থান নিছে যে। এবং আমার ধারণা যে শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে, ততদিন ভারতের সাথে সম্পর্ক আমাদের টানাপোড়েন থাকবে। তো এইটাকে আমি, যে প্রতীকটা আমি দেখছি বাঁশের খাঁচা দিয়ে টেলিভিশনে দেখানো হয়েছে, বানানো হয়েছে মুখের, হ্যাঁ, এটা কিন্তু একটা ফেসিবাদের রূপক হিসেবে দেখানো হয়েছে। এটা রাজনীতি এটা চলবে, হতেই পারে, জি। হ্যাঁ আমরা, হ্যাঁ এটা হইতেই এটা পারে। হতেই পারে আপনি বলছেন, কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার নামটাই বা এই নামেই একটা আমরা বিশ্ব স্বীকৃতিও পেয়েছি, আহ, মানে ইউনেস্কো স্বীকৃতি পেয়েছি। এটি আসলে কোনোভাবে ইম্প্যাক্টেড হচ্ছে? না, মঙ্গল শোভাযাত্রা কিন্তু মঙ্গল হিসেবে আমরা পাই নাই। এটা একটা যে কালারফুল শোভাযাত্রা হয়, এই জন্য আমরা স্বীকৃতি পেয়েছি। আমি তো আগেই বললাম যে আনন্দ শোভাযাত্রা এটা ছিল আগে, আগে নাম ছিল, ওই জায়গায় চলে গেছে। এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি যে মঙ্গল শোভাযাত্রা থাকলে সমস্যাটা হতো কি, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন হলো পরিবর্তনের সময়, খালি দেশের নামে পরিবর্তন পরিবর্তনের হচ্ছে। প্রস্তাব আসছে।
দেশে তেমনি পরিবর্তনের প্রস্তাব আসছে, সব পরিবর্তনের প্রস্তাব আসছে। আগে যেমন খালি নাম পরিবর্তন করে একদিকে নিয়ে গেছে, এখন সব পরিবর্তন হয়ে উল্টা দিকে যাচ্ছে। এই আর কি, এই জি জ্বরে হচ্ছে বলে মনে জি, হয়। একটু শেষের দিকে আসছি আর একটু টুকটুক মানে ছোট ছোট করে কয়েকটি শুনি যে ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি প্রধান উপদেষ্টার এর পাশাপাশি এখন তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পৃক্ত, মানে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা পদমর্যাদায়। আপনি কিভাবে দেখছেন? দেখেন, উনি কিন্তু এখানে এক্সপার্ট না, এই জন্য আমি বলি বিদেশে থাকলেই গুরুত্বপূর্ণ। আর ইংরেজি, বাংলাদেশের ভিতরে হলে ইংরেজি পত্রিকায় চাকরি করলে বা ইংরেজি জার্নালিজম করলেই সে গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। ওনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন। আমি ব্যক্তিকে ক্রিটিসাইজ করতে চাই না, ওনাকে এনে আবার দায়িত্ব বাড়ায় দিছে। তিনি বলছে বিদেশে থেকে তার ইনকাম বাড়ে অনেক ছিল, এখানে কমে গেছে, এটা কি হলো? হ্যাঁ, ওনার দায়িত্ব বাড়ায় দিছে, গুরুত্ব বাড়ায় দিল, এই আর কি। কিন্তু উনি তো এক্সপার্ট না, উনি তো এত এক্সপার্ট না, ওনার সম্পর্কে তো আলোচনা হচ্ছে। তে, আপনি দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দ্বীপ সম্মেলনে গেল, একটা মেয়ের সাথে ছিল। আমি ছোট করে দেখছি না, উনি ওনার আত্মীয় স্বজন, আশেপাশে পছন্দের লোক, আত্মীয় স্বজন সব বসায় রাখছে। উনি তো কে পারবে কে পারবে না এই চিন্তাটা তার ভিতরে গৌণ আমার কাছে মনে হয়েছে। সব একবার যদি কমিটির দেখেন, এনজিও দিয়ে সাজায় রাখছে। আহ কিছু প্রফেশনাল আছে, দু একজন আমলাও আছে, কিন্তু ওনার ব্যক্তিগত চয়েসে আসছে। এখন কোন কোন প্রতিষ্ঠান ঠিক মতো চলে না, একমাত্র বাংলাদেশ ব্যাংক আর অর্থ মন্ত্রণালয়টা মোটামুটি চলছে। আরগুলো তো ঠিক মতো চলছে বলে মনেই হয় না, মনে হয় না। কারণ আমি করে যে অর্থ কি হেলথ মিনিস্টার হয়েছে, কারণ আমি ঢাকার, আমি বাংলাদেশে চিকিৎসা করে আমার জিহ্বায় একটু ঘা হয়েছে, আমাকে ক্যান্সার হয়েছে, অপারেশন করার লাগে ব্যাংককে নিয়ে গেছে আমার ফ্যামিলি, চাপ দিয়ে বলেন নো ক্যান্সার, ওষুধ দিচ্ছে ঠিক হয়ে গেছে। কারণ বলেন, আমার তো এরকম আমার ফ্যামিলিতে দুই তিনটা ঘটনা ঘটছে। এখন তো বাংলাদেশের ডাক্তার এবং বাংলাদেশের হসপিটালের উপরে পার্সেন্ট আস্থা নাই আমার। আমি কি করব বলেন, কি করব? আমার তো অত টাকা পয়সাও নাই যে দৈনিক দৈনিক চিকিৎসা নেব। কারণ ভারতে যাই নাই, ভিসাও দিবে না জানি। এখন তো এখন যাচ্ছে কুম্বিকে খুলতেছে, অল্প পয়সা দেওয়া লাগবে হসপিটাল তিনটা। এখন ভারত যেটা করতেছে, ধরেন এই যে ট্রানজিট বন্ধ করে দিচ্ছে, ভিসা চালু করে নাই। এখন তো মানুষ তো এখন মালয়েশিয়া, ব্যাংকক, কুম্বিক এইদিকে যাওয়ার চিন্তা করতেছে, এদিকে ছুটতেছে। এতে ক্ষতিগ্রস্ত ভারতও হচ্ছে, বাংলাদেশও হচ্ছে, এতে লাভ তো কিছু হচ্ছে না। হ্যাঁ, তো এই জন্য এটার আমার মনে হয় ভারতের এটা ফরেন পলিসির পরিবর্তন আনা উচিত। এই এশিয়ার একটি দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নাই জি এই ফরেন পলিসির কারণে। জি, সেটি তো ভারতের বিষয়। ভারতের যখন কোনো সাংবাদিক বা কারোর সাথে কথা বলবার সুযোগ হয় তখন এই বিষয়টি আমরা প্রশ্নের মধ্যে অন্তত জিজ্ঞাসা করি। আহ, সাংবাদিকদের অবস্থা সম্পর্কে একটু শেষের দিকে জানতে চাই যে সাংবাদিকরা গ্রেপ্তার হলে, অনেক সাংবাদিক গ্রেপ্তার হয়ে আছেন, হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আছেন, তাদের জামিনও হচ্ছে না। কদিন আগে খুব মানে সোশ্যাল মিডিয়ায় দেখলাম শাহরিয়ার কবির, তার ব্যাপারেও যে তিনি অসুস্থ এবং তারও জামিন হচ্ছে না, এই বিষয়গুলো মানে আহ, হত্যা মামলা এভাবে সাংবাদিকরা রয়েই গেছেন, এটা নিয়ে একসময় খুব কথাও হচ্ছিল। তারপরে তথ্য উপদেষ্টা বললেন যে তথ্য মন্ত্রণালয়ে তথ্য জানাতে, যে কেউ যদি আসলে আহ, হয়রানির শিকার হয় সেই বিষয়গুলো, কিন্তু কোনো উন্নতি কি হয়েছে সাংবাদিকদের এই মামলাগুলোর বিষয়ে? না, দেখেন, প্রথমে পৃথিবীর নজিরবিহীন বাংলাদেশের সব সাংবাদিকের অ্যাপ্লিকেশন কার্ড একদিনে বাতিল করে দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে নজির নেই। আপনার সাংবাদিক সচিবালয়ে বিট করে, আলাদা গ্রুপ আছে সাংবাদিকদের, অথবা তাদেরটা রেখে দিতে, তা না, সব ঢালাও ভাবে আপনার আহ, বাতিল করে দিয়েছে। এক, সাংবাদিকরা অনেকগুলো এই পট পরিবর্তনের পরে অনেক টাকালা সাংবাদিক বেরিয়েছে, এটা আমার ভিতরে চিন্তাই ছিল না যে সাংবাদিকরা এত বৃত্ত বৈভবের মালিক। হ্যাঁ, যাকে ধরে 100 কোটি টাকা, মিনিমাম 100 কোটি টাকা, তাদের তো বিচার করতে পারতো। খুনের মামলা কেন দিবে? দিতে তো খুনের মামলা, এরা কি খুন করছে নাকি? যারা অ্যারেস্ট হয়েছে কোন সাংবাদিক খুন করছে নাকি? এখন যদি আমাকে অ্যারেস্ট করে, আমি এই যে টকশো করতেছি, আমাকে দিয়ে গ্রেপ্তার করুক, তারপর আমি ফেস করবো। কিন্তু আমাকে যদি এখন দিয়ে খুনের মামলা দেয়, এটাকে বিশ্বাস করবে নাকি আমি খুন করছি নাকি? তা আমি সাংবাদিকদের, যত সাংবাদিকদের এই যে অ্যাপ্লিকেশন কার্ড, যেমন আমি নিন্দা করেছি। এবং আমি ইউনিয়নের নেতৃবৃন্দ, আমি ইউনিয়নের দায়িত্বে নাই, আগে ছিলাম, আমি ভর্ৎসনা করেছি খুব, যে এটা কেন প্রতিবাদ করা হলো না, কেন এটা প্রটেস্ট হলো না, কেন এটা মিছিল মিটিং আন্দোলন হলো না সাংবাদিকদের।
এটা আমি বলেছি। আর সাংবাদিকদের বিরুদ্ধে খুনের মামলা দিবে, এটা কেন? আমরা তো বরাবর সংগ্রাম করে আসছি যে কোন সাংবাদিকতার বিরুদ্ধে কোনো চার্জ আসলে আগে তাকে সমন জারি করতে হবে, সে দোষী হলে তার বিচার হবে। যারা এই যে ধরেন কিছু কিছু নাম আমি বলছি না, অনেকেই তো অনেক টাকার মালিক হয়েছে, তাদের দুর্নীতির দায়ে মামলা হোক, কেস হোক, কিন্তু তাদের মামলা জামিনও হবে, হচ্ছে না, মানে তার মামলা শাস্তি হবে। যাই হয়েছে এখন তাদের হ্যাঁ, কোনো রকম জামিনও হচ্ছে না, তারা দীর্ঘদিন ধরে জেলখানায় আছেন একদম শুরু থেকে। আহ, আহ, এটি আসলে মানে এটি কি স্বাভাবিকভাবে হচ্ছে? মানে আপনি তো বলছিলেন যে সাংবাদিকটাকে খুন করেছে নাকি, তো তারা যদি সেরকমটা না হয়ে থাকে বা স্পষ্টতই যে তারা সেরকমটা করেন নাই, তারপরে মামলা হয়েছে এবং তারপরে তাদের জামিন পর্যন্ত হচ্ছে না, এটি আসলে কার ইশারায়? না, আমি কিন্তু ভিন্ন কথা বলবো। আমার আমার কথায় আপনার সন্তুষ্ট হবেন না। আমি বিসিএস এর চাকরিতে জয়েন না করে আমি সাংবাদিকতা আসছি। আমি কোনো দুর্নীতিবাজ সাংবাদিককে দেখতে পারি না। আমার জীবনে 1 টাকা চুরি করি নাই। কোনো সাংবাদিক চুরি করুক এটা আমি পছন্দ করি না। অনেক সাংবাদিক আছে হাজার কোটি টাকার মালিক, সে কেন জেল থেকে বেরোবে? ও আজীবন জেলে থাকা উচিত। তো তাকে সাংবাদিকতা দুর্নীতির করতে মামলায় আসছে জেলে কেন? রাখুন, আপনি যেটা বলছিলেন, তাকে হ্যাঁ, দুর্নীতির মামলা ওইটাই দেওয়া হোক, ওইটাই। তার বিচার হোক, সেটা প্রকাশ হোক যে তিনি 1,000 কোটি টাকা কিভাবে পেলেন। এখন এখনো এখনো আপনার 1974 সালের যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সেটা এখনো কিন্তু বাতিল করে নাই, বহাল আছে। আপনি সেই স্পেশাল পাওয়ার অ্যাক্টে সাংবাদিক আটকায় রাখেন, সমস্যা নাই। খুনের মামলা দিচ্ছেন কেন? এটা তো আমি সমর্থন করি না। দুর্নীতি করছে তার দুর্নীতির বিচার করেন, দুর্নীতির বিচার করেন। অনেক দেশে তো দুর্নীতি যাবজ্জীবন কারাদণ্ড আছে, মৃত্যুদণ্ডও আছে। আপনি আইন করেন, আইন করে বিচার করেন, বিচার করেন যে যারা বেশি বেশি দুর্নীতি করছে তাদের বিচার করেন। আমি তো জানি সাংবাদিকদের এসি সার্ভিস আছে, বাস, এসি বাস, ঢাকার থেকে ইন্টারসিটিতে বাস চলে, তার বিচার হবে না? সে টাকা পেলো কোথায়? টাকা পাইলো কোথায়? কিন্তু খুনের একটা মামলা দিবেন কেন? তাহলে তো এটা বরং তো তার আরো অনিচ্ছ। বিচার হলো না, তার যে অপরাধ তার হলো না, বিচারটা তারও হলো না। না। এই জন্য আপনার পশ্চিমা দেশে, অনেক দেশে আপনার ফাঁসির দণ্ড নাই, ফাঁসির যাবজ্জীবন, আজীবন। হ্যাঁ, কারণ হচ্ছে ফাঁসি দিলে তো সে রিলিফ পেয়ে গেল, মানুষ তো মারাই যাবে। আপনি ফাঁসি দিলেন ওই পর্যন্তই শেষ, তার লাইফ শেষ। তাকে কষ্ট দেওয়ার জন্য তারা ওই কনসেপ্ট থেকে যে তারা হয়তো যাবজ্জীবন অথবা আমৃত্যু জেলখানা, জেলে দেয়। আমার কথা হলো দুর্নীতির সাংবাদিক এটা নবেল পেশা। এখানে এসে দুর্নীতি যার করবে, যার পোষায় না, তিনি ছেড়ে দিবেন, অন্য চাকরি যাবেন। এখানে দুর্নীতি করবেন কেন? দুর্নীতির মহোৎসব শুরু হয়ে গেছে। এখন আবার সরকার তার খুনের মামলা দিবে কেন? খুনের মামলা দিবে, রেপের মামলা দিবে, কেন দিবে? কেন দিবে? সে কি চুরি করছে, তার বিচার করেন, বিচার করেন, ট্রাইব্যুনাল করে তাড়াতাড়ি বিচার করেন, শর্ট জাজমেন্টকে দিয়ে দেন, দিয়ে জেল দিয়ে দেন, আপত্তি নাই। তা কোন সাংবাদিক আপনি খুনের মামলা দিবেন কেন? এটা তো প্রশ্নই আসে না। আপনি রিসেন্ট কার্ড দেখেন ঢালাভাবে বন্ধ করে দিল, এটা কি কোনো কমন সেন্স আছে বলেন? পৃথিবীতে নদীর নাই। এই জন্য ওয়ার্ল্ড রেটিং এ দেখেন, সংবাদপত্রের প্রথম দিকে স্বাধীনতা ছিল, এটা ঠিক। তারপরে ওয়ার্ল্ড রেটিং এ কিন্তু আমরা নিচে চলে গেছি, বর্ডার উইথ রিপোর্টার এটা কমে গেছি। সুতরাং এই সরকার তো কোনটা আগে শুরু করতে হবে, কোনটা শেষে শুরু করতে, কোনটা কিভাবে শুরু করতে, এটাই তো বোঝে না। এই তো বোঝে নাই, শুরুর থেকেই বোঝে নাই। হ্যাঁ, এই জন্যই এই ক্রাইসিসটা হচ্ছে। আবার এখন ধরেন সারা পৃথিবীতে যারা এই আপনার এই সংবাদপত্রের স্বাধীনতা রেটিং করে, আহ, করে বর্ডার উইথ কি উইদাউট রিপোর্টার্স রিপোর্টার্স করবে উইদাউট বর্ডার। প্রত্যেক বছর, রিপোর্টার্স উইদাউট বর্ডার। এরা তো কবে যে সাংবাদিক এখানে 5 জন 10 জন খুনের আসামি আছে, কি মেসেজ যাবে সারা ওয়ার্ল্ডে বলেন? দুর্নীতি করলে তার বিচার হোক।